আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নতশীর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের খাদিমুল স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, অবভিয়াসলি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আলোচনা করব এবং আমাদের প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ পিওয়াইকিউ যে কটা কোয়েশ্চেন্স রয়েছে ডাব্লিউবিজে এর ক্ষেত্রে সব কিছু আজকে ডিসকাস করব। যতটুকু প্রয়োজন আমাদের ডাব্লিউবিজে যেই মেন্সের জন্য সব কিছু আজকের ভিডিওটাতে আসতে চলেছে। তোমরা জুড়ে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের কিছু সাজেশন থাকে, যদি তোমাদের এমন কোনো কমপ্লেন থাকে যে স্যার এটা অসুবিধা বা এটা হচ্ছে না, বা তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমরা সবসময় কমেন্টের জন্য ওপেনে রয়েছি। চলো আজকে আমরা ক্লাসটা যে শুরু করব সবার আগে দেখে নেওয়া তো যাক যে সিলেবাসে কি রয়েছে, তারপরে না আমরা ক্লাসটা এগোবো। তো ডাব্লিউবিজেই এবং যেই মেন্সের সিলেবাস তোমাদের পরপর দেওয়া রয়েছে, দুটোর মধ্যে খুব একটা কেন এক্স্যাক্টলি সেম দুটো। এবং এই সিলেবাসের মধ্যে আমাদের কি কি আছে সবার প্রথম দেখা যাক। যে সবার প্রথম আছে ডুয়েল নেচার অফ রেডিয়েশন, আমি আসছি কি জিনিস, ফটো ইলেকট্রিক এফেক্ট কি, হার্জের পরীক্ষা কি, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনস কি রয়েছে, পার্টিকেল নেচার অফ লাইট, ম্যাটার ওয়েভ কি রয়েছে, ওয়েভ নেচার অফ পার্টিকেলস এবং ডি ব্রগলি রিলেশন। এই কটা রয়েছে। খুব একটা বড় চ্যাপ্টার নয়, খুব একটা ঝামেলার চ্যাপ্টারও নয়, কিন্তু প্রত্যেক বছর প্রায় দেখা গেছে এখান থেকে কোয়েশ্চেন্স দিয়েছে। আগের বছরও 2 নম্বরের এখান থেকে একটা কোয়েশ্চেন্স ছিল ডাব্লিউবিজেইতে, এবং যেই মেন্সে আগের বছর প্রচুর কোয়েশ্চেন্স ছিল এই চ্যাপ্টারটা থেকে। তো চ্যাপ্টারটা তোমাদেরকে অবভিয়াসলি মিস করলে চলবে না। পুরো চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতা পেন নিয়ে বসো, পুরো চ্যাপ্টারটাকে নোট করতে থাকো, দরকার পড়লে একটা মাইন্ড ম্যাপ বানাও, যে কোয়েশ্চেন্সগুলোকে করানো হয়ে যাচ্ছে সেগুলো আমার আগে তোমরা সলভ করে নাও। এখানে কোয়েশ্চেনটা আসার সাথে সাথে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে নিজের আগে করার চেষ্টা করো, যদি পারো তো খুবই ভালো, কমেন্টে জানাও যে কত অ্যান্সার আসছে, যদি না পারো একটুখানি অপেক্ষা করবে, অ্যান্সারটা করে দেওয়া হবে এবং দেখে নেবে। চলো শুরু করা যাক চ্যাপ্টারের একেবারে শুরুতে প্রথমেই যেটা আমি বলছি সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। ইলেকট্রন কোনো মৌল থেকে বাইরে বেরোয় কী কী উপায়ে? সাধারণত আমাদের কাছে 3টে উপায় রয়েছে। হ্যাঁ, এবার তুমি বলবে ঘর্ষণের জন্য স্যার একবারে প্রথম চ্যাপ্টারতে পড়েছিলাম, এসব বলছি না। উইথাউট এনি কন্ট্যাক্ট ইলেকট্রন এমিশন দেখো 3 উপায়ে হতে পারে। একটা হচ্ছে থার্মো আয়নিক এমিশন। থার্মো আয়নিক মানে বুঝতেই পারছো, কোথাও থার্মাল ফিজিক্সের কিছু একটা জিনিস হবে। হ্যাঁ অবভিয়াসলি সেটা হচ্ছে যে হিটিংয়ের মাধ্যমে যদি কোনো ম্যাটেরিয়ালকে, যদি কোনো মেটালকে এমন একটা টেম্পারেচার হিট করা হয়, স্পেসিফিক কিছু মেটালকে, সমস্ত মেটালের ক্ষেত্রে কিন্তু না, স্পেসিফিক মেটালকে যদি কোনো হিটে, একটা নির্দিষ্ট হিটে হিট করা হয়, তাহলে সেখান থেকে দেখা যায় যে হ্যাঁ কিছু ফ্রি ইলেকট্রন বেরোচ্ছে, সেটা একটা হলো। নেক্সট কি রয়েছে? ফিল্ড এমিশন, অর্থাৎ আমি একটা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ দুধারে পোটেনশিয়াল এতটা বেশি দিয়ে দিচ্ছি যে ইলেকট্রনটা আর থাকতে পারছে না, মেটালের যে সারফেস পোটেনশিয়ালটা রয়েছে সেটা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেটালের তো একটা করে সারফেস পোটেনশিয়াল থাকে, বা আমি আরেকটাভাবে বলতে পারি যে প্রত্যেকটা ইলেকট্রন তো মৌলের সাথে একটা নির্দিষ্ট শক্তিতে যুক্ত থাকে, সেই শক্তিটাও কত সেটা পরের চ্যাপ্টারে পড়াবো। কিন্তু বাইরে থেকে একটা নির্দিষ্ট ভোল্টেজকে প্রয়োগ করলে বা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে আমরা ইলেকট্রনগুলোকে বের করে নিতে পারি। এবং লাস্ট আছে আমাদের ফটো ইলেকট্রিক এমিশন, যে চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আজকে এই মুহূর্তে পড়বো, ফটো ইলেকট্রিক এমিশনকে নিয়ে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা কি? এটা হচ্ছে যে ফোটন পড়ার ফলে, এবার ফোটন কি জিনিস স্যার বলবেন, ধরে নাও আলো, ফোটনস কি জিনিস পড়ে আসছি। আপাতত হচ্ছে আলো, অর্থাৎ সূর্যের আলোটা পড়ে ইলেকট্রন বেরোচ্ছে। তোমরা দেখেছো না বাড়ির ছাদেতে সোলার প্যানেলগুলো লাগানো থাকে, এখন করে তো আবার রাস্তার ধারে ধারে লাইট বাল্ব লাগিয়ে দিচ্ছে সোলার প্যানেল দিয়ে, যদিও আমাদের গ্রামের দিকে সব কটা টিকছে না, চলে যাচ্ছে। যাই হোক, তো ওই সোলার প্যানেলের উপরে কি হচ্ছে, বাইরে থেকে সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলোটা পড়ার ফলে ওখানে ইলেকট্রনগুলো মেটাল থেকে বেরিয়ে এসে কোথায় আসছে, ব্যাটারিতে অ্যাকুমুলেট হচ্ছে বা ব্যাটারিতে চার্জিং হচ্ছে, এবং সেটা রাত্রিরে আলোটা জ্বলছে। এইভাবে আমাদের ফটো ইলেকট্রিক এমিশন, অর্থাৎ ফটো পড়ার ফলে, ফোটনস পড়ার ফলে, ফোটনস থেকে ফটো ইলেকট্রিক এসছে, ফোটনস বা আলো ধরে নাও, সেটা পড়ার ফলে কি হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বা ইলেকট্রন বেরোচ্ছে। এবার আসছি আমরা হার্জের অবজারভেশন। লেনার্ড হার্জ, এরা দুজনে সবার প্রথম হার্জ এসেছিল। হার্জ এ সমস্ত নিয়ে বিজ্ঞানীদের যেরকম একটা করে ভিতর থেকে একটা ইচ্ছা থাকে যে কি হচ্ছে না হচ্ছে দেখব, তো দেখার প্রথমে সে দেখতে চাইলো যে এমন একটা পরীক্ষা সে গঠন করলো, যে পরীক্ষার মাধ্যমে এটা সর্বপ্রথম দেখা গিয়েছিল যে আলো পড়ার ফলে ইলেকট্রন বেরোচ্ছে। সে পরীক্ষাটা কীরকম ছিল? পরীক্ষাটা এরকম ছিল যে আমাদের কাছে একটা ব্যাটারি, এই জায়গাটাকে এতটা ভাবতে হবে না, ধরে নাও একটা ব্যাটারি, এই দিকটা নেগেটিভকে যুক্ত রয়েছে এবং পাশের দিকটা কিসে রয়েছে, পজিটিভলি একটা চার্জের সাথে কানেক্ট রয়েছে। অর্থাৎ কি বললাম, আমাদের নেগেটিভ প্লেটটা, এটা কি হচ্ছে, একটা নেগেটিভ ধরো একটা প্লেটের সাথে যুক্ত রয়েছে, এবং এই যে দিকটা রয়েছে অ্যানোডটা, সেটা পজিটিভলি একটা চার্জের সাথে যুক্ত রয়েছে, পজিটিভলি একটা প্লেটের সাথে যুক্ত রয়েছে। তাহলে কি হবে, এই প্লেটটাতে আমাদের অবভিয়াসলি নেগেটিভলি চার্জ হয়ে যাবে, এটাতে পজিটিভলি চার্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো এসে জমা হবে। এইগুলো এখন বাদ দাও, কি হচ্ছে না হচ্ছে। এরপর কি হলো, এটাকে বলা কোয়ার্চ উইন্ডো।
কুয়ার জানলা দিয়ে কি হয়েছে, একটা আলট্রাভায়োলেট একটা রশ্মিকে কি হয়েছে, উপর থেকে ফেলা হয়েছে। এবং ফেলার ফলে দেখা গেল যে এর মধ্যে দিয়ে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে এবং এখানে মাইক্রো অ্যামিটারটা কি হচ্ছে, তার কাঁটাটাকে নাড়াচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি চলছে। কিন্তু নর্মালি তুমি যদি দেখতে চাও, নর্মাল কি ছিল, একটা টিউব ছিল। কি ছিল আমাদের কাছে, একটা নর্মালি টিউব ছিল, হ্যাঁ স্যার ছিল। এবার টিউবটার মধ্যে আমাদের কি হয়েছিল, দুটো প্লেট ছিল, হ্যাঁ স্যার ছিল, মাঝখানে কিছুই ছিল না। এবার আমি স্যার একটাকে নেগেটিভ একটাকে পজিটিভলি চার্জের সাথে যুক্ত করেছি, হ্যাঁ স্যার করেছি। করার ফলে আমি যখন এর মধ্যে দিয়ে দেখছি যে একটা আলো ফেলছে, আলট্রাভায়োলেট আলো, তখন দেখছি ও বাবা এর মধ্যে দিয়ে তো কারেন্ট চলছে, যেটা চলা উচিত ছিল না, কারণ দুটোর মধ্যে গ্যাপ আছে। সেই জন্য কি বুঝলো যে নিশ্চয়ই এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আমার কোথায় গেছে, এখানে এসে জমা হয়েছে ইলেকট্রনগুলো, এবং পুরো সার্কিটটা কমপ্লিট হয়েছে বলে মাইক্রোঅ্যামিটারটা ঘুরেছে। তো এই গেল পুরো লেনার্ডের পরীক্ষা। উনি কিন্তু ব্যাখ্যা করতে পারেননি যে কিভাবে হচ্ছে। কেন ব্যাখ্যা করতে পারেননি, কারণ তখন আমাদের যে ফটো নিয়ে যে ফোটনস বা আমাদের ফোটনস কথাটা উচ্চারণ করাই ভুল, আমাদের আলো নিয়ে যে ধারণাটা ছিল সেটা আলাদা ছিল। ম্যাক্সওয়েল বলে গিয়েছিল আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার তরঙ্গের এত শক্তি হতে নেই যে সে এটা একটা ইলেকট্রনকে ঠেলে বার করে দেবে এখান থেকে, কারণ সে তো কোনো শক্তি নিয়ে তো যাতায়াত করেই না, তার তো আলাদা ধরনের কিছু একটা ইকুয়েশন থাকে, এরকম তো হয় না। তাহলে ওয়েভ নেচার দিয়ে আমাদের কিন্তু ব্যাখ্যা হচ্ছিল না, আলোর ওয়েভ নেচার দিয়ে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এবার আসছে আমাদের এই যে পরীক্ষাটা করলো, এটা থেকে কি কি অবজারভেশন হয়েছে সেই জায়গাটাতে আসা যাক, যে লেনার্ড বা হার্টজ কি কি দেখেছিল। সবার প্রথম তো এটা দেখেছিল যে বিভিন্নভাবে, এবার ধরো তুমি এখান থেকে আলো পড়ছে এবং ইলেকট্রনটা বেরোচ্ছে, শুধু তো একভাবে সে দেখবে না যে আলো পড়ছে ইলেকট্রন বেরোচ্ছে, আলোটাকে কমিয়ে বাড়িয়ে, তার কম্পাঙ্ক কমিয়ে বাড়িয়ে, ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে সে দেখার চেষ্টা করছিল যে কি হতে পারে জিনিসটাকে। এবং সেই সমস্ত বিভিন্ন জিনিস পরীক্ষা করতে করতে উল্টে এইদিকে চার্জটাকে উল্টে দিল, যে আচ্ছা নেগেটিভ না রেখে পজিটিভ করলে কি হয়, এই সমস্ত করেছে, অনেক কিছু অবজার্ভ করলো লেনার্ড বা তোমার হার্টজ। এবং সে কি করলো, এক জায়গাতে সেগুলোকে পয়েন্ট করলো। সবার প্রথম সে যেটা দেখলো, যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আমার হতেই হবে, আলোটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আমাকে থাকতেই হবে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। অর্থাৎ আমি একটা ফটো ইলেকট্রিক এফেক্ট করাতে চাই, অর্থাৎ ফোটনস দিয়ে, আলো দিয়ে আমি ইলেকট্রনসটাকে বের করতে চাই, তার জন্য আমাকে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আমাকে চাই, তবেই হবে। অর্থাৎ অ্যাজিউম করে নাও যে এটা হয়তো 1 হার্জ মতো আমাদের দরকার, তবে ইলেকট্রনটা এখান থেকে এখানে বেরোবে। তাহলে আমি যতক্ষণ ধরেই না 0.5 হার্জ, 0.9 হার্জ যেমন খুশি দিয়ে যাই, সেগুলো দিয়ে কিন্তু আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। যতক্ষণ ধরেই আমি সারা দিন রাত ধরেই ফেলে যাই, হবে না। কিন্তু যখনই আমরা একটা 1 হার্জ ফেলে দেবো, সাথে সাথে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। এটা ফার্স্ট পয়েন্ট সে লক্ষ্য করেছিল। এবং সাথে সাথে মিনস একবারেই সাথে সাথে ইমিডিয়েটলি বেরোবে। কতক্ষণের মধ্যে বেরোয়, 10⁻⁻9 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়, এত তাড়াতাড়ি বেরিয়ে যায় ফটো ইলেকট্রিক এফেক্ট। অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট খুব ফাস্ট, খুব ফাস্ট মানে খুবই ফাস্ট। এবং সে নেক্সট কি দেখলো, ওটাই বললাম যেটা দেখলো, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কমে ফটো ইলেকট্রিক এফেক্ট হয় না। আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পড়লে তবেই কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টটা আমাদের সম্পন্ন হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা বলা হলো, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। বাংলাতে এটাকে বলে সূচনা কম্পাঙ্ক এবং ইংলিশে এটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটার নাম সূচনা। দেখো সূচনা করছে না, দেখো এটা ফটো ইলেকট্রিক এফেক্টকে কি করছে, সূচনা করছে, শুরু করছে, সেজন্য এটার নাম হলো সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবং এটাই বলেছে যে তোমার এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আগে কি হয়, কোনো ইলেকট্রিক হয় না, মানে কোনো তোমার ফটো ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি হয় না। হ্যাঁ, এটা বলতে ভুলে গেলাম যে ফটো ইলেকট্রিক এফেক্ট বলে যে কারেন্টটা যায় সেটাকে ফটো ইলেকট্রিক কারেন্ট বলে। এটাকে অবভিয়াসলি ছোট হাতের আই দিয়ে আমরা চিহ্নিত করব, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। এবং এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে এগুলো ফটো ইলেকট্রনস বলে চিহ্নিত করা হয়, যে এগুলো নর্মাল ইলেকট্রনসই অবভিয়াসলি, বাট ফোটনস বেরোনোর ফলে যেহেতু বেরিয়েছে সেই জন্য এগুলোকে ফটো ইলেকট্রনস বলা হয়ে থাকে। আচ্ছা, এবার এখানে আর একটা জিনিস লক্ষ্য করা হলো, হয়তো পয়েন্টের মধ্যে এখানে লেখা রয়েছে, একটুখানি পড়ে নিও। সেটা হচ্ছে যখন ইন্টেন্সিটিগুলো বাড়ানো হলো, আলোর কি করা হয়েছে, ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে। ইন্টেন্সিটি মিনস তুমি একটা ছোট টর্চ লাইট দিয়ে আলো ফেলছিলে, এখন তুমি বড় একটা হ্যালোজেন দিয়ে ফেলছো, অর্থাৎ তুমি যে এরিয়াটা দিয়ে ফেলছিলে সেটা বেড়ে গেছে, ইন্টেন্সিটি বাড়িয়ে ফেলেছো, তীব্রতা বাড়িয়ে ফেলেছো। তাহলে দেখা যাচ্ছিল যে কারেন্টের মানটা যেন বেড়ে যাচ্ছে অনেকটাই। অবভিয়াসলি সেটা সূচনা কম্পাঙ্কের বেশি কম্পাঙ্কের আলোটা হতে হবে। তারপর তুমি কি করলে, তুমি তার তীব্রতা বা ফ্রিকোয়েন্সিটা, তীব্রতা বা ইন্টেন্সিটিটাকে তুমি বৃদ্ধি করলে। যখন বৃদ্ধি করছো তুমি দেখছো যে ফটো কারেন্টের মানটা বৃদ্ধি পাচ্ছে। এটাও স্বাভাবিক বিষয়। তুমি ভাবো একটা ছোটো মতো সোলার প্লেট রয়েছে, একটা ছোটো তুমি টর্চ লাইট দিয়ে ফেলে যতটা না ইলেকট্রন বেরোবে,
বড় আলো দিয়ে হলো, অর্থাৎ ইন্টেন্সিটি বাড়ালে তুমি আলো কারেন্টটা বেশি পাবে, এটা স্বাভাবিক বিষয়। সেটাই হচ্ছে কারণ সেখানে ইলেকট্রন বেশি জেনারেট হবে, এরিয়াটা তো অনেকটা পেয়ে যাচ্ছে না। টর্চ লাইটের ইন্টেন্সিটি কম, সে অল্প জায়গা জুড়ে ফেলছে, বাকিদের ইন্টেন্সিটি বেশি, বেশি পরিমাণে আলো বেরোচ্ছে, বেশি ইলেকট্রন বেরোচ্ছে সেই জন্য। তো এইরকম জিনিসগুলোকে কিছু লক্ষ্য করা গেছিল। অর্থাৎ সবার প্রথম যে বিষয়টা লক্ষ্য করলো সেটা হচ্ছে যে ফটো কারেন্ট, ফটো ইলেকট্রিক কারেন্ট মানে ফোটনস বেরোনোর ফলে, ইলেকট্রন বেরোনোর ফলে যে কারেন্টে যাচ্ছে সেটা ইন্টেন্সিটি অফ লাইট, অর্থাৎ ইন্টেন্সিটি মানে তীব্রতার সাথে কিভাবে ভ্যারি করছে, সে এইভাবে ভ্যারি করছে। অর্থাৎ আমাদের তীব্রতা যত বাড়াবো তত কারেন্ট বাড়বে। তীব্রতা আমরা যত বাড়াবো, তীব্রতা বা ইন্টেন্সিটি, তীব্রতা বা ইন্টেন্সিটি যত বাড়াবো তত আমাদের ফটো ইলেকট্রিক কারেন্টের মান বাড়বে। ফটো ইলেকট্রিক কারেন্টের মান আমার তত বাড়বে, এটা স্বাভাবিক, যেটা দেখেছিলাম। সেটাই আমি যদি চিহ্নিত করতে স্যার কি হচ্ছে, এটাকে যদি তুলে দিই স্যার কোনো একটা কনস্ট্যান্ট বসিয়ে দিন ইন্টু আই, এর গ্রাফ কীরকম হবে স্যার, এরকমই হবে, মূলবিন্দুগামী হবে আর কি, এটাই হবে। তো এটা গেল আমাদের ইকুয়েশনটা। এবার স্যার এখানে আরেকটা বিষয় একটু আসুন তো, কি বিষয়ে আসবো স্যার, স্টপিং পোটেনশিয়াল কি জিনিস জানো, শুনেছিলাম জিনিসটা স্টপিং পোটেনশিয়াল বলে। আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল বিষয়টা আসার আগে একটা জিনিস তুমি একবার চলে যাও পিছনে, তুমি কোয়ার্টজের শরীরে চলে যাও, কোয়ার্টজ না, তুমি হার্জের শরীরে চলে যাও বা লেনার্ডের শরীরে চলে যাও। এবার তুমি দেখছো যে এটাকে কিভাবে আমি ট্রাই করতে পারি, আর কিভাবে করতে করতে তুমি এর মুখটাকে উল্টে দিলে, এটা নেগেটিভের জায়গায় তুমি এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ করে দিলে। অর্থাৎ তোমার কাছে যে এটা ছিল যে স্যার আমি তো পড়েছিলাম এইভাবে, লেনার্ড তো এইভাবে পরীক্ষাটা করেছিল যে টিউবের মধ্যে দুটো আমাদের কাছে প্লেট ছিল, একটাকে নেগেটিভ, এটাকে নেগেটিভ ছিল, এটাকে পজিটিভ ছিল, দিয়ে স্যার এদিকে আলোটা পড়েছিল, আলোটা পড়ে ইলেকট্রনটা বেরিয়ে এদিক থেকে এদিকে যাচ্ছিল। ও কি করেছে যে না আমি এটা করবো না, আমি দেখা যাক যে কি হয়, আমরা তো এটা দেখে নিলাম। তো এইটাকে আমি করে দিলাম নেগেটিভ, এটাকে কি করে দিলাম, এই প্লেটটাকে আমরা কি করলাম, এই প্লেটটাকে নেগেটিভ করে দিলাম। স্যার এই প্লেটটাকে যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে এই ইলেকট্রন তো নেগেটিভ, এখানে এসে তো স্যার আটকে যাবে একটা মুহূর্তে, আটকে যাবে না? এই ইলেকট্রনগুলো যখন এখান থেকে বেরিয়ে আসছিল যেতে তো স্যার এখানে আটকে যাবে, কিন্তু স্যার একটা নির্দিষ্ট মানেই আটকাবে। এখানের পোটেনশিয়ালটা ধরে নিচ্ছি স্যার ভিএস ধরে নিচ্ছি পোটেনশিয়ালটা। তাহলে ইলেকট্রনের এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, সে এমনি এমনি দাঁড়িয়ে সে ছুটে ছুটে যাচ্ছে। এই যে গতিবেগ নিয়ে যাচ্ছে সে, তার তো একটা গতিশক্তি থাকবে। কত গতিশক্তি থাকবে তার? স্যার হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিটা। তাহলে ইলেকট্রনটাকে যদি একে আটকাতে হয়, পোটেনশিয়ালটাতে আটকাতে হয়, তার শক্তি কত হওয়া উচিত? ইভিএস হতে হবে। কেন স্যার? কারণ স্যার পড়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, আপনাদের মনে পড়ছে না যে এতটা কৃতকার্য বা এটাই সঞ্চিত শক্তি আমরা পড়েছিলাম। এখানে স্যার ভিএস আছে এবং কিউ এর জায়গায় আমরা ই বসিয়ে দেবো, এই শক্তিটা দিয়ে তাকে আটকাতে হবে, অর্থাৎ যে হাফ এম ভি স্কোয়ারটা যাতে এর মধ্যে না ঢুকে প্লেটটার মধ্যে, ফটো কারেন্টকে আমাকে শূন্য করতে হবে। তাহলে এ জানো এখানে এসে দাঁড়িয়ে যায়, ভিতরে যেন না ঢুকে ইলেকট্রনটা। তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার শক্তি নিয়ে যাচ্ছে সেটাকে ইভিএস এর সাথে সমান হতে হবে, তবেই তো বিকর্ষণ করে যতটা আসছে এ আটকে দিল, আর ঢুকতে পারলো না। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তিটা স্টপিং পোটেনশিয়ালের একটা ইলেকট্রনের গুণ। এই জায়গাটাকে কি বলে? এটাকে বলে স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়ালের বাংলা অর্থ হচ্ছে যে কোনো ইলেকট্রনকে আসতে বাধা দেবে, স্টপ করবে, স্টপিং পোটেনশিয়াল। সে ফটো কারেন্টটাকে বাধা দিয়ে দেবে, ফটো ইলেকট্রিক কারেন্টটাকে বাধা দিয়ে দেবে। কিভাবে বাধা দেবে? সে ইলেকট্রনটাকে ঢুকতে দেবে না, ব্যাস বাধা পেয়ে গেল, হয়ে গেল। এবার আমাদের ভিএসটা আমরা যদি দেখতে চাই যে স্যার স্টপিং পোটেনশিয়াল ভিএস কত হবে, সেটা স্যার আমি দেখতে পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার বাই, ওকে, এটাই হয়ে গেল স্যার আমাদের ফর্মুলা, ব্যাস এতটুকুই ছিল। এটাকেই স্যার বলা হয় স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। বাংলাটাও ইম্পর্টেন্ট আমাদের, স্যার আমরা বাঙালি, বাংলা বলুন। এটার বাংলা হচ্ছে নিবৃত্তি বিভব, কারণ আমার বাংলা হাতের লেখা ভীষণ খারাপ, কিন্তু একটু তোমরা মানিয়ে নেবে। এটাকে বলা হয় নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। এবার আসছি আমরা পরের জায়গাটাতে, সব একসাথে করবো, দাঁড়াও। আচ্ছা কোয়েশ্চেন্স চলে এসছে বাবু, কোয়েশ্চেন্স চলে এসছে। আগে চলো কোয়েশ্চেনটাকে অ্যান্সার করা হোক, তারপর আবার এগোবো। কি বলেছে আমাদের কোয়েশ্চেন্সটাতে? তোমরা পজ করো, ভিডিওটা পজ করে অ্যান্সারটা লেখো। আমি ওখানে যাচ্ছি কমেন্টের সেকশনে, এক্ষুনি আমি দৌড়ে যাচ্ছি, দিয়ে দেখছি তোমরা কি করেছো। এ পয়েন্ট সোর্স অফ লাইট ইজ ইউজড ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ ফটোইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, ফটোইলেকট্রিক এফেক্টে একটা আলোকে ফেলা হয়েছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ফটোইলেকট্রিক সারফেস ইজ ডাবলড, হুইচ অফ দি ফলোয়িং মে রেজাল্ট? কি হতে পারে? আচ্ছা, এইখান থেকে ধরো আলোটা পড়ছিল, এখান থেকে কি হচ্ছিল, আলোটা পড়ছিল। এবার এখানে সারফেসটা ছিল আমার, অর্থাৎ যেখান থেকে আমাকে ফটোইলেকট্রিক এফেক্টটা হবে, অর্থাৎ ইলেকট্রনটা বেরোবে।
এবার আমি কি করেছি, ডিস্টেন্সটাকে ডবল করে নিয়েছি, কি হবে আমাদের কারেন্ট কমবে না বাড়বে রে? জ্ঞানে কি বলে, সাধারণ জ্ঞানে কি বলে, কমবে অবভিয়াসলি স্যার, কারণ একটা প্লেটের সামনে আপনি আলোটা ফেলছেন, যতটা না তীব্রতা পাবে, যত দূরে সরে আসে তীব্রতা কমে যাবে, তাহলে তীব্রতা যদি স্যার কমে যায়, আলোর ইন্টেন্সিটি যদি কমে যায়, তাহলে কারেন্ট কমবে, কারণ আমরা স্যার গ্রাফে অলরেডি দেখেছিলাম যে কারেন্ট বাড়লে, তীব্রতা বাড়লে আমাদের কারেন্ট বাড়ে, তাহলে সেমভাবে তীব্রতা কমলে কারেন্ট কমবে, এটা তো স্বাভাবিক বিষয় আমাদের, তাই না? তাহলে আমাদের কারেন্টটা কি হবে, ফটো ইলেকট্রিক কারেন্ট উইল ডিক্রিজ, ফটো ইলেকট্রিক কারেন্টটা কমবে। আর এটা একটুখানি তোমরা মাথায় রাখবে, ইন্টেন্সিটিটা কি করে ভ্যারি করে 1/d² ডিস্টেন্সের স্কোয়ারের সাথে। কি বললাম, ফটো ইলেকট্রিক কারেন্টটা কিভাবে ভ্যারি করে আমাদের 1/ ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ভ্যারি করে, এটাকে তোমরা মাথায় রাখবে অবশ্যই, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স যত বাড়বে আমাদের ইন্টেন্সিটি তত কমবে, আর ইন্টেন্সিটি আমাদের কমলে কি হবে, ইন্টেন্সিটির জায়গায় আমরা আই বসিয়ে দিতে পারি, তাহলে আই কার সাথে ভ্যারি করবে আমাদের, আইটা ভ্যারি করবে আমাদের 1/d² সাথে, অর্থাৎ বর্গের ঘাতে কমবে। বোঝা গেল? সেকেন্ড অপশনটা কারেক্ট হবে, এটা 2020 কোয়েশ্চেন তোমাদের। তারপরে আসি আমরা কিছু গ্রাফে আসা যাক। স্যার কিছু গ্রাফ নিয়ে যখন বলছেন, তখন প্রথমেই স্যার এটা বলে দিন যে গ্রাফে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কি হবে, তোমরা কি বসাতে চাও? দেখো, when intensities are different, effect of potential on photoelectric current, photoelectric কারেন্টের উপর পোটেনশিয়ালের তোমার কি বলে এটাকে, এফেক্টটা কি হবে সেটাকে দেখা যাক। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটো অ্যাক্সিস, এদিক বরাবর ধরে নাও ফটো কারেন্ট, এদিক বড় ধরে নাও যে ফটো কারেন্টকে আমরা মাপছি, এবং এই দিক বরাবর তুমি ধরে নাও যে আমরা মাপছি যে পোটেনশিয়াল। পোটেনশিয়াল কার পোটেনশিয়াল, দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল, অর্থাৎ এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমি মাপছি। যে কিভাবে স্যার চেঞ্জ হবে একটুখানি বলুন আপনি। আচ্ছা দেখো, এই জায়গাটাতে নেগেটিভ পোটেনশিয়াল ছিল একবারে প্রথমে, স্যার এদিকটাতে নেগেটিভ ছিল, এই জায়গাগুলোকে বাদ দাও, এটাকে ধরতে হবে না, নেগেটিভ ছিল, এটাকে পজিটিভ ছিল। এবার স্যার যখন নেগেটিভে লাইটটা পড়েছে ওদিকে চলে গেছে, স্যার ঠিক আছে। যখন স্যার একটা কথা বলুন, যখন এরকম ছিল, এর পোটেনশিয়ালটা আমি এটা তো চেঞ্জ করে দিলাম, এটাকে আমি কিছুই ধরছি না যে কি আছে না আছে, এই জায়গাটার পোটেনশিয়াল আমি কি করে দিলাম স্যার, 0 করে দিলাম, অর্থাৎ দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0 করে দিলাম। এবার স্যার আমি যদি এখান থেকে একটা লাইট ফেলি, লাইটটা কি হবে স্যার, এখানে এসে পড়বে মেটালটার উপর যখন পড়বে, মেটালটা তো ইলেকট্রন বার করবে, এবং এর পোটেনশিয়াল শূন্য হলেও এখানে তো ইলেকট্রন আসতে পারে, অর্থাৎ গ্যালভানোমিটার কিছুটা তো ডিফ্লেক্ট করতেই পারে। অর্থাৎ আমরা যদি কিছুটা পরিমাণে আলো ফেলি এবং এর পোটেনশিয়াল যদি শূন্যও রাখি, তাও আমরা দেখব যে কিছু পরিমাণে যেন ফটো কারেন্ট আছে, থাকতেই পারে। অর্থাৎ পোটেনশিয়াল তো এখানে 0, এদিকটাতে পোটেনশিয়াল ডিফারেন্স 0, তার সত্ত্বেও কিছুটা ফটো কারেন্ট আছে। এবং স্যার একটা জিনিস লক্ষ্য করুন, এর দিকটাকে যদি চেঞ্জ করে দিই, যেরকম লেনার্ড করেছিল, নিজে দেখতে গিয়েছিল কি হবে, দেখতে গিয়ে এমন একটা জিনিস আবিষ্কার করেছিল, সে দেখেছিল যে এটাকে 0 না করে ধরুন নেগেটিভ মানে করলাম, নেগেটিভ 1 ভোল্ট কিছু একটা করলাম, বা 1 ইলেকট্রন ভোল্ট, যা কিছু বলতে পারো। তখন দেখা যাচ্ছিল ইলেকট্রনগুলো তো এবার আসতে পারছে না, কিছুটা তো আটকাচ্ছে, আর একটু বাড়ানো, নেগেটিভ 2 ভোল্ট, নেগেটিভ 3 ভোল্ট, এইভাবে কমাতে এলাম। একটা সময় কি দেখবো আমি, একটা সময় দেখবো এই যে ইলেকট্রনগুলো এখানে যাচ্ছিল তারা আটকে যাবে। কেন আটকে যাবে স্যার, ইলেকট্রন নেগেটিভ, এটা নেগেটিভ হয়ে গেছে, বিকর্ষণ করে দিচ্ছে। অর্থাৎ যত আমি 0 থেকে নেগেটিভ মানে যেতে যাব, তত কি দেখা যাবে যে কারেন্টের মানটা কমছে, এবং কমতে কমতে একটা সময় দেখা যাবে কি কারেন্টের মানটা 0 হয়ে গেছে। স্যার কারেন্টের মানটা 0 কেন 0, ইলেকট্রনটা আর এখানে এসে পৌঁছাতে পারেনি, একটা নির্দিষ্ট ভোল্টেজে এসে নেগেটিভ ভোল্টেজে বিকর্ষণ করে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে যখন 0 ছিল কিছুটা তো ইলেকট্রন যাচ্ছিল, অর্থাৎ ফটো কারেন্ট কিছুটা ছিল, যখন আমি নেগেটিভ করছি ইলেকট্রনটাকে আটকাচ্ছে, আবার আটকাতে 0 করে দিল। এবার ধরুন স্যার 0 থেকে আমি পজিটিভ মানে বাড়াচ্ছি, ইলেকট্রন তো নেগেটিভ ছিল, সে পজিটিভ পেয়ে গেছে, সে তো খুশি হয়ে যাবে যে বাবা আমার জন্য রাস্তা খোলাই রয়েছে, আমাকে আর ধাক্কা দিয়ে ভিতরে যেতে হবে না, সে রাস্তা খোলা আছে, গেটটা খোলা আছে, সে ঢুকে যাচ্ছে। পজিটিভ মান যত বাড়াবো, ইলেকট্রনের গতিবেগ তত ভালো হবে, তত সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ যেতে যেতে কি করবে, এরকম হয়ে যাবে। এবার স্যার আপনি এটা সোজা কেন বাড়িয়ে দিলেন না উপরের দিকে, কারণ এখানে ইলেকট্রন তো সীমিত, কারণ আমাদের যে লাইটটা পড়ছে, লাইটের ইন্টেন্সিটি 1 রয়েছে, ইলেকট্রন বেশি বাড়েনি। আমি একটা টর্চ নিয়ে ফেলছিলাম, টর্চই আছে, আমি আর হ্যালোজেনকে ইউজ করিনি, অর্থাৎ ইন্টেন্সিটি বাড়াইনি আমি লাইটের। যদি ইন্টেন্সিটি না বাড়াই, তাহলে আমাদের যে পরিমাণ আলোটা আসছিল সেই পরিমাণে যতগুলো 50টা ইলেকট্রন, 50টাই ওখানে যাবে।
হ্যাঁ একটু আগে যাবে, একটু পরে যাবে, একটু তাড়াতাড়ি চলে যেতে পারবে, তাতে কি রয়েছে? যেটা যতটা কারেন্ট আসছিল ততটা, অর্থাৎ কারেন্টটা কি হবে একটা সময় গিয়ে স্যাচুরেট হয়ে যাবে, কারেন্টের মান আর বাড়বে না। এবার তুমি যদি বলো স্যার ইন্টেন্সিটি আর একটু বাড়িয়ে দেবো আমি, তাহলে হ্যাঁ এর মানটা আর একটু বাড়বে, কিন্তু আমি এই সব জায়গায় এখানে দেখাচ্ছি না, ইন্টেন্সিটি আমি বাড়াচ্ছি না, ইন্টেন্সিটি যা ছিল, তীব্রতা যা ছিল তাই রেখেছি আমি। এবার স্যার আরেকটা জিনিস, এর তাহলে স্যার স্টপিং পোটেনশিয়াল, এখানে তো আমি কি বলেছিলাম স্টপিং পোটেনশিয়াল কি ছিল? স্টপিং পোটেনশিয়াল ছিল স্যার একটা নির্দিষ্ট মানে গিয়ে ইলেকট্রন ফ্লোটা জিরো হয়ে যাবে, কারেন্টের ফ্লোটা স্যার শূন্য হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে স্যার বলবো স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ এই গ্রাফের ক্ষেত্রে আমরা স্টপিং পোটেনশিয়াল কোনটা দেখতে পাচ্ছি? স্যার এই জায়গাটা হবে স্টপিং পোটেনশিয়াল। দেখুন স্যার এই নির্দিষ্ট ভোল্টেজে -2 ভোল্ট, -5 ভোল্ট, মাইনাস এই চিত্র অনুযায়ী -3 ভোল্ট, যা কিছু হতে পারে স্যার, এটা তো কোনো অসুবিধা নেই। এবার স্যার আরেকটা কি বলছিলেন যেন আপনি, তীব্রতা নিয়ে কিছু একটা বলছিলেন। হ্যাঁ বলছিলাম, ধরো তীব্রতাটা বাড়িয়ে দিলাম, এটার ইন্টেন্সিটি ধরে নাও I1, তীব্রতা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু বেশি ইলেকট্রন যাবে, কিন্তু এখানে স্টপিং পোটেনশিয়াল তো একই রয়েছে, সেটা তো আর কিছু চেঞ্জ হবে না। অর্থাৎ কি হবে, কারেন্টের মানটা একটু হ্যাঁ বাড়বে, একটুখানি কারেন্টের মানটা স্যার একটু বাড়বে, কিন্তু আমার স্টপিং পোটেনশিয়ালটা আমার একই জায়গাতে থাকবে। এই জায়গাটা একটুখানি আমার ডবল লে হয়ে গেছে, এটা আমি আর একটু ভালো করে দিচ্ছি, এরকম হবে জিনিসটা। এটা যদি I2 হয়, এটা স্যার হবে I2, তাহলে I2 এর মানটা ইন্টেন্সিটি অবভিয়াসলি I1 এর থেকে বেশি হবে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এতে কি অসুবিধা রয়েছে? ঠিক আছে, এটা গেল আমাদের যখন ইন্টেন্সিটিগুলো আলাদা। এবার স্যার যদি ফ্রিকোয়েন্সিগুলোই আলাদা হয়, ইন্টেন্সিটি স্যার এক রেখেছি, ইন্টেন্সিটিতে স্যার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কি করছি, আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে চেঞ্জ করছি, সেক্ষেত্রে স্যার গ্রাফটা কীরকম হবে? চলুন স্যার গ্রাফটা দেখা যাক আগে। স্যার প্রথমে করলাম, তারপর করলাম, চলো গ্রাফটা কমপ্লিট করতে হবে আমাকে। পোটেনশিয়ালের সাথে ধরে নাও এটা আমি কারেন্টের দেখছি, ফটো কারেন্টের গ্রাফ, সেমই ফটো কারেন্টের গ্রাফটা আমরা দেখছি একটু, কি হবে এটা আমার, তোমার পোটেনশিয়ালের সাথে যখন আমাদের কম্পাঙ্কগুলো আলাদা আলাদা, তখন স্যার আমাদের কীরকম কী হবে একটুখানি বলুন। আচ্ছা স্যার একটা জিনিস তো বলেছিলাম, কম্পাঙ্ক যত বেশি হবে আলোর, সেই আলোর শক্তি তত বেশি হবে। এটা তোমরা এখনো পড়োনি স্যার, কেন বেশি হবে, কিসের জন্য বেশি হবে, এটা দেখেছিল এক্সপেরিমেন্টে, লেনার্ড এটা দেখেছিল, সে লিখে রেখেছিল যে বেশি কম্পাঙ্ক যখন দিচ্ছি ইলেকট্রনগুলোর গতিশক্তি তত বেশি হচ্ছে। সে তখন আবিষ্কার করতে পারেনি বলেই তার আইনস্টাইনের প্রতি এত রাগ ছিল, কারণ আইনস্টাইন আবিষ্কার করে ফেলেছিল। এবার ব্যাপার হচ্ছে, ধরে নাও ভালো করে জায়গাটাকে একটু বুঝবে, ধরে নাও এই যে মেটালটা রয়েছে সেখান থেকে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির আলো পড়ছে, অর্থাৎ ইন্টেন্সিটি তীব্রতা, আমি যে আলো নিয়ে করছি টর্চ লাইট নিয়ে করলে তার এটাকে আমি কি রেখেছি, কনস্ট্যান্ট রেখেছি, তীব্রতাটাকে কনস্ট্যান্ট রেখেছি। এবার যেরকম গ্রাফ হয় আমাদের সেরকম হবে, যে স্যার এরকম একটা নেগেটিভ পোটেনশিয়াল হয়, তারপর এরকম বেরোয় I তীব্রতাতে, হ্যাঁ স্যার I তীব্রতাতে হচ্ছে, একই গ্রাফ হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা তখনই হবে যখন আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াবো, কম্পাঙ্কটাকে বাড়াবো, যে আলোটা পড়ছে তার কম্পাঙ্কটাকে কি করলাম আমি, তার কম্পাঙ্কটাকে আমি ইনক্রিজ করলাম, বাড়ালাম। যদি কম্পাঙ্ক বাড়ায়, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তাদের শক্তি বেড়ে যাবে, ইলেকট্রনগুলো শক্তি বেড়ে যাবে। আগেতে স্যার যেটা -3 ইলেকট্রন ভোল্ট বা 3 ভোল্টে আটকে দিচ্ছিল, আমার স্টপ করে দিচ্ছিল, সেটার -3 ভোল্টে পারবে না, তখন তাকে কি করতে হবে, এখানে আর একটু বাড়াতে হবে, -4 ভোল্ট করতে হবে, কারণ আমি স্যার কম্পাঙ্ক বাড়িয়ে ফেলেছি, ইলেকট্রনগুলো শক্তি বাড়িয়ে ফেলেছি। আগে যেটা -3 ভোল্টে এসে আটকে যাচ্ছিল, এখন তো সেটা হবে না, কারণ সেই দরজা ভেঙে দিয়ে ঢুকে যাচ্ছে, আমাকে আরেকটু পিছনে গার্ড দিতে হবে, তার আরেকটু পোটেনশিয়ালটাকে আমাকে কমাতে হবে। তাহলে স্যার -3 ভোল্ট আর স্যার পাচ্ছে না, তার স্টপিং পোটেনশিয়ালটা আরেকটু বাড়াতে হবে। কিন্তু স্যার আলো তো, কারেন্ট তো একই থাকবে, কারণ তীব্রতা এক, বেশি পরিমাণ আলো বাড়ায়নি, কিন্তু আলোগুলোর শক্তি বাড়িয়েছি। অর্থাৎ আমাদের কি হবে, দুটো স্টপিং পোটেনশিয়াল পাওয়া যাবে। ইয়েস, এইটা তোমার নিউ1 কম্পাঙ্কের জন্য, এটা ধরে নাও নিউ2 কম্পাঙ্কের জন্য, অবভিয়াসলি নিউ2 কম্পাঙ্কটা বড় হবে নিউ1 এর থেকে। বোঝা গেল? দুটো জিনিস অবভিয়াসলি তোমাদেরকে মাথায় রেখে দিতেই হবে, এই দুটোকে ভুললে কিন্তু চলবে না। এবার আসছি আমরা পরের জায়গাতে, তার আগে এটা একটুখানি দেখে নিই, এটা তোমার আইনস্টাইনের ইকুয়েশন থেকেও জিনিসটা চলে আসছিল, বাট বিষয় হচ্ছে যে ধরো আমাদের স্টপিং পোটেনশিয়ালের সাথে একটা ইনসিডেন্ট রেডিয়েশনের আমাদের একটা গ্রাফ দিয়েছে, কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ দিয়েছে, কম্পাঙ্কের একটা গ্রাফ দিয়েছে, তাহলে আমাদের গ্রাফটা কীরকম হবে? অবভিয়াসলি স্যার যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে স্টপিং পোটেনশিয়াল আমাকে বাড়াতে হবে,
স্টপিং পোটেনশিয়াল বাড়ালে তবেই তো স্যার আমি ফটো কারেন্টটাকে শূন্য করতে পারবো। তাহলে এর সাথে কী হবে, ফ্রিকোয়েন্সির সাথে স্টপিং পোটেনশিয়ালের গ্রাফ এটা হবে। স্যার শুরু কেন এখান থেকে হচ্ছে, কারণ স্যার প্রথমের দিকে আমি জানি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পরই আলোটা বেরোয়, অর্থাৎ ওই কম্পাঙ্কটা যদি আমার নাই থাকে তাহলে স্যার আর স্টপিং পোটেনশিয়াল কোথায় থাকবে, ইলেকট্রনই তো বেরোয়নি, তাই না? তো এই নির্দিষ্ট কম্পাঙ্কটাকে আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্কের পর আমাদের যে আলোটা যাবে সে আলোটা যত বাড়াবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তার স্টপিং পোটেনশিয়াল তত বাড়াতে হবে। এবার এই জায়গাটা থেকে দেখো সেরকম কিছু নেই, এই দুটো পয়েন্ট আছে, কিন্তু এই দুটো পয়েন্ট থেকেই যেই মেন্স একটা অঙ্ক দিয়ে দিয়েছে আগেরবার, বা এখান থেকে একটা অ্যাসারশন দিয়ে দিয়েছে, অঙ্ক না, একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এখান থেকে দুটো জিনিস যেটা বললাম যে কাইনেটিক এনার্জি যত বেশি হবে সেটা ফ্রিকোয়েন্সির সাথে কি হবে, ভ্যারি করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি, যেটা একটু আগে বললাম সেটাই। এবং আর একটা কি বলেছে, ফর দ্য ফ্রিকোয়েন্সি নিউ ইনসিডেন্ট রেডিয়েশন ইজ লোয়ার দ্যান দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি নিউ নট নো ফটোইলেকট্রিক এমিশন। এটা আগেও বললাম যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের নিচে কোনো কারেন্ট যাবে না, সেটাকে কি বলবো আমরা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। তার নিচে তো হবে না, তার বেশি তো হবে, হ্যাঁ স্যার হবে। কিছু কোয়েশ্চেন্স এবার দেখা যাক, এবার কিছু পিওয়াইকিউসে দেখা যাক, আমাদের ডাব্লিউবিজের কিছু দুটো চারটে জেই মেন্সের কোয়েশ্চেন্স আমরা দেখে নেবো, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মনে হচ্ছে আমাদের জায়গা খুব ভালো সেগুলোকে দেখা যাক। প্রথমে কি বলেছে দেখো, ইলেকট্রনস, অবভিয়াসলি তোমরা এখন এটাকে ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে নিজেরা অ্যান্সার করবে, নিজেরা অ্যান্সার করে কমেন্টে তোমরা জানাবে, যদি না বুঝতে পারো সেটাও কমেন্টে জানাবে, স্যার এটা হচ্ছে না বা কিছু, অবভিয়াসলি খোলা তো রয়েছে তোমাদের কমেন্ট সেকশন। কোয়েশ্চেনটা কি বলেছে, ইলেকট্রনস আর এমিটেড উইথ কাইনেটিক এনার্জি টি। আমাদের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কত বলে দিয়েছে আমাদেরকে, টি বলেছে। ফ্রম এ মেটাল প্লেট, একটা মেটাল প্লেট থেকে বেরিয়েছে টি কাইনেটিক এনার্জি নিয়ে, অর্থাৎ এই মেটাল প্লেট থেকে স্যার ইলেকট্রনগুলো কি হয়েছে, ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়েছে, টি কাইনেটিক এনার্জি নিয়ে। এবার কি বলেছে, ইফ রেডিয়েশন অফ লাইট অফ ইন্টেন্সিটি ইজ জে, ইন্টেন্সিটিটাকে এখানে দেখো বলে দিয়েছে জে দিয়ে, লিখে নিয়ে আগে, স্যার ইন্টেন্সিটিটাকে কত বলেছে, জে বলেছে, এবং ফ্রিকোয়েন্সিটাকে নিউ বা ভি যা হোক বলেছে, ফ্রিকোয়েন্সিটাকে কি বলেছে, ভি। দেন হুইচ অফ দি ফলোইং ক্যান বি ট্রু, এর মধ্যে কোনটা ঠিক হবে, কাইনেটিক এনার্জি ভ্যারি করবে ইন্টেন্সিটির সাথে, এটাই কি পড়েছিলাম যে আমাদের ইন্টেন্সিটি যত বাড়াবো তত কাইনেটিক এনার্জি বাড়বে, নাকি বলেছিলাম ইন্টেন্সিটি অর্থাৎ টর্চ লাইটের জায়গায় যখন হ্যালোজেন নেব ইলেকট্রনের সংখ্যা তত বাড়বে, কারণ বেশি জায়গা জুড়ে পাচ্ছে, বাট ইলেকট্রনের শক্তি তো বাড়বে না। ইলেকট্রনের শক্তি কার সাথে ভ্যারি করবে, ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করবে, শক্তি তাকে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো সে তত তাড়াতাড়ি ছুটে এগিয়ে যাবে সামনের দিকে, অর্থাৎ ইন্টেন্সিটিটা কার সাথে ভ্যারি করবে, আমার কম্পাঙ্কের সাথে। তাহলে এটা ভুল, প্রথমটা ভুল। টি অর্থাৎ কাইনেটিক এনার্জি কি করবে, ইনক্রিজ করবে ভি এর সাথে, এটা ঠিক হবে আমাদের, ব্যাস। আর আমার তো কিছু দেখে লাভই নেই, কিন্তু তোমরা এখানে ছেড়ে দেবে না, কারণ এটা মাল্টিপল কারেক্ট অ্যান্সার রয়েছে এতে, কারণ এটা তোমাদের 2 নম্বরের এসছে 2019 সালে। আচ্ছা এটা দেখো, কাইনেটিক এনার্জিটা কি করবে, ভ্যারি করবে ইরেডিয়েশনের সাথে, এটা তো একদমই নয়, এটা অ্যাকচুয়ালি হয়তো টাইপ এরর কিছু রয়ে গেছে কোশ্চেনটাতে। এবং লাস্ট কি বলেছে আমাদের, নাম্বার অফ ইলেকট্রনস ইজ এমিটেড ভ্যারি করবে ইন্টেন্সিটির সাথে, দুটো কারেক্ট অ্যান্সার, দুটো কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের, বোঝা গেল? তাহলে একটা কোয়েশ্চেন্সে দেখো দুটোই কিন্তু কারেক্ট ছিল, যে কাইনেটিক এনার্জি শক্তিটা কার সাথে বাড়বে, আমাদের টি এর সাথে বাড়বে, এবং আমাদের নাম্বার অফ ইলেকট্রনস কার সাথে বাড়বে, আমাদের যত আমি এরিয়া বাড়াবো তত তার সাথে বাড়বে। ঠিক আছে, চলো এবার পরের জায়গাতে যাওয়া যাক। এবার দেখা যাক আমাদের কাছে কি কোয়েশ্চেন্স আছে, না কোয়েশ্চেন নেই, আমাদের কাছে আইনস্টাইন দাদু রয়েছে, ওনার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে বলতে হবে। এবার এই ইকুয়েশনটা এতটা কেন ইম্পর্টেন্ট, কেন এনার জন্য, মানে এটার জন্য এনাকে নোবেল দেওয়া হয়েছিল, ইনি তো আরও অনেক বড় বড় কিছু আবিষ্কার করেছেন, তাই না? ইনি রিলেটিভিটি আবিষ্কার করেছেন, তার জন্য মানে তার সত্ত্বেও এনাকে এটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, বাকিগুলোর জন্য দেওয়া হয়নি তাকে। এর কারণ হচ্ছে এটাই, কারণ এই ইকুয়েশনটার মাধ্যমেই দেখা যায় যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের দরজা খুলে গেছে পুরো। ফিজিক্সের মধ্যে যেটা 200 বছর 300 বছর ধরে পড়েছিল নিউটনের পর থেকে, সেইভাবে কিছু ডেভেলপমেন্ট হয়নি ফিজিক্সে, জাস্ট এনার ইকুয়েশনটার পর থেকেই একটা নতুন দরজা খুলে যায়, একটা নতুন সাবজেক্ট খুলে যায় কোয়ান্টাম মেকানিক্স বলে। তো তার জনক কি হচ্ছে, জনক বলা যাবে না অ্যাকচুয়ালি, সেটা ছিল ম্যাক্স প্ল্যাঙ্ক, বাট এনার এই ইকুয়েশনটার জন্যই এত কিছু রিভলিউশন সম্ভব হয়েছে। ইকুয়েশনটা কি ছিল সবার আগে বলে রাখি, ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল, তিনি অবশ্য ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে গিয়ে বলেছিলেন যে যে রেডিয়েশনটা হচ্ছে, ধরে নাও এখান থেকে এখানে একটা রেডিয়েশন হচ্ছে, মেবি ইউভি রেডিয়েশন, যে কোনো একটা রেডিয়েশন হতে পারে, সেই রেডিয়েশনটা আমাদের তরঙ্গের আকারে না, সেই রেডিয়েশনটা আমাদের কি হয়, প্যাকেটের আকারে হয়, অর্থাৎ একটা রেডিয়েশন আসছে, অর্থাৎ সেই রেডিয়েশনটা যেন প্যাকেটের আকারে আসছে, প্যাকেট বা কোয়ান্টা, এদেরকে বলা হয় কোয়ান্টা, কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় এই প্যাকেটগুলোকে বলা হয়, যারা
এক একটা কোয়ান্টা, এবং তিনি বললেন এই যে কোয়ান্টাগুলোর শক্তি হবে এইচ নিউর সাথে সমান, 1H নিউ, 2H নিউ, 3H নিউ, অর্থাৎ NH নিউ। পুরো রেডিয়েশনের শক্তি কত হবে? টোটাল N ইন্টু এইচ নিউ এর সাথে সমান। এটা ছিল আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি, এটা ছিল আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি। এবার এই থিওরিটা অলরেডি ছিল 1895 এর দিক করে এটা ছিল। 1905 খ্রিস্টাব্দে একজন কেরানি মিনস ক্লার্ক, একটা পেটেন্ট অফিসারের ক্লার্ক এই ইকুয়েশনটাকে তোলে, এবং এই ইকুয়েশনটা তুলে তিনি নতুন একটা ইকুয়েশন বানান, এবং সেই ইকুয়েশনটা যখন লেনার্ডের টেবিলে যায়, লেনার্ড তখন সেই টেবিলে থাকা ইকুয়েশনটাকে ছুড়ে দিয়েছিল যে এটা কে চলে এসছে, একটা ক্লার্ক আমাকে শেখাবে। তখন নোবেল কমিটির মেম্বার লেনার্ড, এবং তিনি ওই ইকুয়েশনটাকে তিনি নিয়ে ছুড়ে দিয়েছিলেন এটা কে বলে, কেরানি বলে, এবং সেই কেরানিটা আর কেউ না, আইনস্টাইন ছিল। আচ্ছা, ইকুয়েশনটা কী ছিল একটু দেখা যাক। উনি বলেছিলেন যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা হচ্ছে সেখানে মানে আলোটাকে তরঙ্গ হিসাবে আমি তো বিবেচনা করতে পারবো না বিভিন্ন কারণে, তাহলে এটা তো হতে পারে যে সেই আলোটা যেটা আসছে সেটাকে আমি একটা কণা হিসাবে দেখতে পারি। আলো তাহলে কি কণা? যে আলোটা পড়ছে সেটা কি কণা? তাহলে সেটা কণা না সেটা তরঙ্গ, কোনটা ঠিক? আইনস্টাইন তখন বলল এটা সময় বিশেষে, কখনো কখনো আলো কণা থাকবে, কখনো কখনো আলো তরঙ্গ থাকবে, কিন্তু এক্ষেত্রে আলো একটা কণা হিসাবে আচরণ করবে। কি হিসাবে আচরণ করবে? একটা কণা হিসাবে আচরণ করবে। কিভাবে? ধরে নাও যে তরঙ্গটা পড়ছিল তার শক্তি কত হবে? এইচ নিউ। একটা প্যাকেট পড়েছে, একটা এইচ নিউ এর প্যাকেট পড়েছে, এই ইলেকট্রনের প্লেটের উপর পড়েছে, এখানে ইলেকট্রন ছিল, তার উপর কি পড়েছে? এইচ নিউ পড়েছে। ইলেকট্রনটা কি করবে? যদি তার সুইটেবল কম্পাঙ্ক হয় পুরোটা শোষণ করবে, যদি কম্পাঙ্ক একটা সুইটেবল কম্পাঙ্কের নিচে হয় তাহলে সে একটুও শোষণ করবে না শক্তিটাকে। এই জন্যই আমরা কি বলি, সূচনা কম্পাঙ্ক বলে একটা নতুন রাশি আসে না, যে এই সূচনা কম্পাঙ্কের বেশি কম্পাঙ্কে পড়লে বা সূচনা কম্পাঙ্কে পড়লে তবে ইলেকট্রনটা শোষণ করবে, দিয়ে বেরোবে, তাছাড়া বেরোবে না। আচ্ছা, এইচ নিউ কম্পাঙ্কটা পড়লো, পড়ার ফলে এই ইলেকট্রনের ধাতুর সাথে তো একটা আকর্ষণ বল রয়েছে বা মৌলের সাথে তো একটা আকর্ষণ রয়েছে, সেই শক্তিটা কি হবে? সেই শক্তিটা অতিক্রম করবে, এবং তারপর যদি কিছু শক্তি বেঁচে থাকে সেই শক্তিটা নিয়ে কী করবে? সে হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি নিয়ে সে বেরোবে, হাফ এম ভি স্কয়ারে বেরোবে। বোঝা গেল? যে শক্তিটা সে পেলো, যে শক্তিটা ইলেকট্রনটা পেলো, সবার আগে সে কি চাইবে? আমি যেটাতে আবদ্ধ আছে আমি তো মুক্ত হই, তারপর না হয় আমি দৌড়বো। তাহলে সর্বপ্রথম কি করবে? সে শক্তিটা শোষণ করে তার সারফেস পোটেনশিয়াল থেকে সে মুক্ত হবে। মুক্ত হওয়ার পর যে শক্তিটা তার মধ্যে থাকবে সেই শক্তিটা নিয়ে সে হাফ এম ভি স্কয়ার নিয়ে দৌড়ে যাবে সামনের দিকে। এটাই হয়ে গেল আমাদের আইনস্টাইনের ইকুয়েশন। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন হচ্ছে আমাদের এটা। এবার এখান থেকে স্যার আমি বলতে পারি এই জিনিসটা কি? এই জিনিসটাকে বলা হয় একটা ধাতুর কার্য আপেক্ষক। কি বলে? কার্য অপেক্ষক, এটাকে বলা হয় কার্য আপেক্ষক। এবার এটার জায়গায় স্যার আমি লিখতে পারি যে স্যার যদি এমন হতো যে শুধুমাত্র এইচ নিউ জিরো, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র আমাদের এতেই পড়েছে, অর্থাৎ সূচনা কম্পাঙ্কেই পড়েছে, তাহলে কি হতো? তাহলে হাফ এম ভি স্কয়ার স্যার থাকতো না। তাহলে স্যার যদি সে এইচ নিউ নট নিয়েই পড়তো তাহলে শুধুমাত্র কি থাকতো? আমার ফাই জিরো থাকতো, কিছু থাকতো না, হাফ এম ভি স্কয়ার থাকতো না। অর্থাৎ যে সূচনা কম্পাঙ্কে পড়েছে মানে জাস্ট সে বেরিয়ে থাকবে, সে শক্তিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে না, কারণ নেই আর বেশি কিছু শক্তি। 5 জুল নিয়ে পড়েছিল, সে 5 জুল নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ব্যাস এটাই হলো স্যার। তাহলে আমি এখানে লিখতে পারি এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট। স্যার এখানে এইচটা কী ছিল আপনি বললেন না তো? এইচটা স্যার একটুখানি ভুল হয়ে গেছে বলতে, এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা কত? 6.6 ইন্টু 10⁻34। 6.6 ইন্টু 10⁻34 এসআই ইউনিটে। কিসে স্যার? এসআই ইউনিটে। ব্যাস এটাই হলো। তাহলে স্যার এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস, ও হো আলাদা খালি কেন হয়ে যাচ্ছে, প্লাস হাফ এম ভি স্কোয়ার। স্যার হাফ এম ভি স্কোয়ারটাকে একটু চেনা চেনা লাগছে না? আরেকটা কোথায় যেন হাফ এম ভি স্কোয়ারকে দেখেছিলাম স্যার। স্যার কোথায় একটা দেখেছিলাম হাফ এম ভি স্কোয়ারকে? একটা জায়গাতে তো স্যার দেখেছিলাম। কোথায় 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 কোথায়? এখানে। এই যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিটা ছিল ইলেকট্রনের, সেটা কার সাথে সমান? স্টপিং পোটেনশিয়াল ইনটু ইলেকট্রনের আধানের সাথে সমান, ইভিএস এর সাথে সমান। তাহলে স্যার হাফ এম ভি স্কোয়ারের জায়গায় স্যার আমি এটা বসাতে পারি, ইভিএস বসাতে পারি? আমি বলবো হ্যাঁ স্যার বসাতে পারেন। তাহলে কত বেরিয়ে রইলো আমাদের? এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস ই ভিএস। এটা হয়ে গেল আমাদের কাছে একটা ইকুয়েশন। বোঝা যাচ্ছে?
তাহলে এই ইকুয়েশনগুলোকে একটুখানি মনে রেখে দেওয়ার। এখান থেকে আর একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা নিয়ে একটুখানি বলে দিই আমি। সেই জিনিসটা আমাদের এরকম যে স্যার আমাদের কাছে ছিল এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, বা স্যার আমি এখানে করতে পারি আচ্ছা হাফ এম ভি স্কোয়ারের জায়গায় স্যার আমি ইভিএস করে নিতে পারি, যেটা আগেই করেছিলাম সেটা। তাহলে আমি লিখে দিই যে ই ভিএস টপিক পোটেনশিয়াল। স্যার এবার আমি যদি ইভিএসটা বার করতে যাই যে ইভিএস ইকুয়াল টু স্যার এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, কারণ এটা এদিকে এলো। স্যার ভিএস ইকুয়াল টু কত, এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ নট। স্যার এটা পুরোটা ধ্রুবক না, এইচ এর মানও জানি, ই এর মানও জানি, আর একটা যে কোনো ধাতুর ক্ষেত্রে তার সূচনা কম্পাঙ্ক তো ধ্রুবক, যে কোনো একটা মান থাকবে তার। তাহলে এটা একটা কনস্ট্যান্ট। স্যার এটা এরকম দেখতে হলো না, y ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর মতো একটা গ্রাফ হলো না এটা, যেখানে স্যার আমাদের নতিটা বা ট্যানজেন্টটা আমাদের কত বেরোলো, ট্যানজেন্টটা আমাদের এইচ বাই ই। এটা স্যার কার গ্রাফ একটা, স্যার এটা চেনা চেনা গ্রাফ, এটা কারোর তো একটা গ্রাফ। কার গ্রাফ হবে স্যার এটা, এটা স্যার আমার কোথায় গেল তাড়াতাড়ি চলে আয়, এই তো এই গ্রাফটা কি এটাই স্যার? চিন্তা করা যাচ্ছে কি একটু বলবেন তো? নিউ এর সাথে ভিএস এর একটা গ্রাফ এঁকেছিলাম না স্যার, গ্রাফটা এরকম ছিল না সেখানে? তাহলে গ্রাফটার নতি কত, নতিটা স্যার এটা এইচ বাই ই। এখান থেকে এক্স্যাক্টলি কোশ্চেন এসছে যেই মেন্সে জাস্ট এখান থেকে কোশ্চেন তুলে দিয়েছে, থিওরি থেকে কোশ্চেন তুলে দিয়েছে, এখান থেকে জাস্ট কোশ্চেন হয়ে যায় আমাদের। তাহলে এই জায়গাগুলোকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। আর এইটা গ্রাফটা তোমরা একটুখানি ভিডিওটা প্রিভিয়াস করো, এই গ্রাফটা অলরেডি আমাদের পড়ানো আছে। তো চলো এবার কিছু কোয়েশ্চেন্স একটুখানি দেখে নেওয়া যাক। WBJEE 2024-এর একটা কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেনটাতে কি বলেছিল, এ মোনোক্রোম্যাটিক লাইট অফ ওয়েভলেন্থ, এটা আমাকে বলে দিয়েছে ওয়েভলেন্থ। স্যার এটা আমি পড়েছিলাম ই ইকুয়ালস টু এনটা ধরে নিন 1, একটাই মাত্র পড়ছে, এইচ নিউ ছিল। আবার নিউটাকে স্যার এটা লিখতে পারেন এইচ সি বাই ল্যামডা, এটা লিখতে পারেন? হ্যাঁ স্যার লিখতে পারি, নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা লেখা যায়, এটা আগে দেখে এসেছিলাম আমরা। এবার স্যার আমাকে বলেছে ল্যামডার ভ্যালুটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে স্যার ল্যামডার ভ্যালুটা, 4770 অ্যাংস্ট্রম। এই তরঙ্গটা কি করেছে, এই তরঙ্গটা একটা সারফেসের উপর পড়েছে, একটা সারফেসের উপর স্যার এই তরঙ্গটা এসে পড়েছে। স্যার পড়ার ফলে কি হয়েছে, কিছু তো ঘটনা ঘটবে। পড়ার পরে বলেছে 4টে ডিফারেন্ট মেটাল রয়েছে, এ বি সি ডি, অর্থাৎ এটা একটা মেটাল না, এটা ধরে নাও এ মেটাল, সেম বি মেটাল, সি মেটাল, ডি মেটাল, এরকম 4টে মেটাল রয়েছে, 4টে মেটালের উপর পড়েছে, যাদের ওয়ার্ক ফাংশন অর্থাৎ ফাইয়ের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে। ওয়ার্ক ফাংশন ওটা বলেছিলাম, ইংলিশ টার্মটা বলেছিলাম না, কার্য অপেক্ষকের ইংলিশ টার্মটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটার মানটা দেখো বিভিন্ন জনের বিভিন্ন রয়েছে। এবার এই যে কার্য অপেক্ষকটা রয়েছে সেটার মানে কি, সেটার মানে হচ্ছে ইলেকট্রনটাকে কতটা শক্তিতে সে বাউন্ড করে রেখেছে। এবার আমাদের যে রেডিয়েশনটা পড়ছে তার ল্যামডাটা বলে দিয়েছে, তার শক্তিটা আমি যদি বের করতে চাই তাহলে শক্তিটা কত হবে, এইচ এর মান 6.6। স্যার একটুখানি সাইডে লেখা যাক, কারণ ওখানে জায়গা ধরবে না, আমি বুঝতে পারছি যে ল্যামডা মানটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ এর ভ্যালুটা কত, 6.6, 10⁻³ ইন্টু সি 3 করে দাও, 2.99 হয়, ইন্টু 10⁸ বাই হচ্ছে আমাদের ল্যামডা, ল্যামডার মান হচ্ছে 4770 ইন্টু 10⁻⁻10 অ্যাংস্ট্রম আছে, ওটাকে মিটারে করলাম। এটা দেখো আমাদের জুলে বেরোবে অ্যান্সারটা। এবং একে যদি আমি আবার 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে আসবে। তাহলে ইয়ের ভ্যালুটা দেখো সবকটা ইলেকট্রন ভোল্টে দিয়েছে। তুমি কি করবে, জুলটাকে ইলেকট্রন ভোল্টে যখন চেঞ্জ করে নেবে তোমাদের এরকম আসবে 2.59 ইভি, এরকম একটা কিছু মান তোমাদের বেরোবে। এটা কীরকম করলো স্যার, এটা জুল হলো, এই যতটা ভ্যালু বসাবে সেটাকে 1.6 10⁻19 অর্থাৎ ইলেকট্রন আধান দিয়ে বের করে দিলে, ভাগ করে দিলে আমরা জুল ইলেকট্রন ভোল্টে পেয়ে যাই জুল থেকে। এটা আমাদের তো স্যার জানা ছিল। এবার এখান থেকে আমরা কি দেখলাম যে ইলেকট্রন ভোল্টের মানটা অর্থাৎ যে শক্তিটা পড়েছে তার মানটা এটা দেখাচ্ছে। তাহলে এ মেটালের ক্ষেত্রে কি বেরোবে ইলেকট্রন, তোমাদের কি মনে হয়? 4.2 ইভি, এই যে ইলেকট্রনটা রয়েছে এখানে, এইটা 4.2 ইলেকট্রন ভোল্ট দিয়ে শক্ত করে জোড়া রয়েছে, আর আমি দিচ্ছি তাকে 2.59, তাহলে কখনোই বেরোবে না ইলেকট্রনটা। দ্বিতীয়টাতে বেরোবে না স্যার, বেরোবে না। তৃতীয়টাতে বেরোবে না স্যার, বেরোবে না। কারণ কি, 3.2 ইলেকট্রন ভোল্টে জুড়ে রয়েছে, আর আমি দিচ্ছি তাকে কম, কি করে বেরোবে সেই ইলেকট্রনটা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট দেখো ডিটা একমাত্র 2.3 ইলেকট্রন ভোল্ট,
জুড়ে রয়েছে 2.3 ইলেকট্রন ভোল্টে, আর আমি তাকে দিচ্ছি একটুখানি বেশি, তাহলে খুব সামান্য একটা গতিশক্তি নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে অনলি ডি থেকে আমাদের কি হবে, ইলেকট্রন এমিট হবে। এটা WBJ-এর কোশ্চেন ছিল। তাহলে এই ধরনের কোশ্চেন্সও আসে পরীক্ষাতে। এমন না যে তোমরা ভাবছো যে বিরাট হাতি ঘোড়া কিছু চলে আসবে, এরকম নয়। খুব সিম্পল অঙ্ক। শুধু নিজেদেরকে একটু থিওরিটিক্যালি ব্রেনটাকে একটুখানি ওপেন রাখতে হবে, যে কি কি শিখছি আমরা, কিভাবে শিখছি, সব কিছুকে আমাদেরকে জেনে রাখতে হবে। পরের এই কোশ্চেনটা দেখা যায়, এটাও WBJ-এর একটা কোশ্চেন। স্যার এটা দেখেই ভয় লাগছে, এত বড় কোশ্চেন, এটা 2 নম্বরের কোশ্চেন ছিল। কেন ভয় লাগবে? যদি তোমরা থিওরি জানো তাহলে ভয় লাগার কথা নয়। কি বলেছে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এ বিম অফ লাইট ওয়েভলেন্থ ল্যামডা ফলস অন এ মেটাল হ্যাভিং ওয়ার্ক ফাংশন ফাই, বলে দিয়েছে আমাকে প্লেস নিয়ে ম্যাগনেটিক ফিল্ড। ও বাবা, মানে এটাকে আবার ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে। দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড আর বেন্ট ইন এ সার্কুলার রেডিয়াস আর if the experiment is performed in different values of lambda and b square then 1 by lambda আর b square এর গ্রাফ কিরকম হবে আমাকে জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেল কি হয়েছে? কোশ্চেনটা কিছুই না, একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়েছে একটা মেটালে, এবং যে ইলেকট্রনটা বেরিয়েছে তাকে বলেছে একটা বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা রয়েছে। বি চৌম্বক ক্ষেত্রে রাখার ফলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা কি হচ্ছে, ঘুরছে। এবার আমাকে সেটাই বলেছে যে বি এর ভ্যালুটা কত হবে। সেম কোশ্চেন এখানে তোলা রয়েছে, চলো ক্যালকুলেশন করা যাক। আচ্ছা, যদি আমাদের ধরো পড়ছে ইলেকট্রনটা বাইরে, আমি জানি যে স্যার এইচ নিউ, আইনস্টাইনের ইকুয়েশনটা পেয়েছিলাম, এইচ নিউ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস হচ্ছে আমাদের শক্তি থাকতো, তাই তো, হাফ এম ভি স্কোয়ার মতো থাকতো। বা আমি এই শক্তিটাকে, এটা তো কাইনেটিক এনার্জি বলে লিখতেই পারি এটাকে, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল কত থাকতো, এইচ নিউ মাইনাস ফাইটা এদিকে গেল, এটা কাইনেটিক এনার্জি বলে লিখে দিলাম। আবার একটা জিনিস আমরা পড়েছিলাম, একটা সাইক্লোট্রন না, এটা যদি ঘোরানো হচ্ছে তাহলে একটা সাইক্লোট্রন হবে। সাইক্লোট্রনের ক্ষেত্রে আমি পড়েছিলাম এই জিনিসটা, তোমাদের মনে আছে কি জানি না, ম্যাগনেটিজমে পড়েছিলাম যে স্যার সাইক্লোট্রন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি কিউ ভি হয়। এটা দেখো তো হয় কিনা, এটা এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি কিউ ভি হয়। হ্যাঁ স্যার হয়। তাহলে এখান থেকে স্যার ভি কেটে যাবে আমাদের, এবং আমাদের এখানে ভি এর ভ্যালুটা কত বসাবে স্যার, বি কিউ আর বাই এম বেরোলো। তাহলে এখান থেকে অর্থাৎ যে সার্কুলারে ঘুরছে তাদের কাইনেটিক এনার্জিটা কত হবে, সেম তো, একটাই তো ইলেকট্রন, তার কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত হবে, তার হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। স্যার ভি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি, দেখা যাক বসালে কি হয়, বি কিউ আর বাই এম, বি কিউ আর বাই এম তার হোল স্কোয়ার, ঠিক কি না? তাহলে আমাদের কত বেরোচ্ছে এটা স্যার, এটা এম কেটে যাবে, হাফ বি স্কোয়ার কিউ এ স্কোয়ার আর স্কোয়ার বাই নিচে কত পড়ে থাকবে আমাদের এম, এটা পড়ে থাকবে। তাহলে স্যার এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি স্যার কাইনেটিক এনার্জির মানটা, হাফ এম স্কোয়ার মানে তো কাইনেটিক এনার্জি স্যার, দেখুন এটাই তো বেরিয়েছে না। তাহলে মানটা বসিয়ে দিলে আমাদের কত থাকবে, হাফ বি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, হাফ বি স্কোয়ার কিউ এ স্কোয়ার আর স্কোয়ার বাই এম ইকুয়াল টু কত ছিল স্যার, ইকুয়েশনটা আরেকবার দেখে নিই ঝট করে, এইচ নিউ মাইনাস ফাইভ, এইচ নিউ মানে যে তরঙ্গ, মানে যে কম্পাঙ্কটা পড়েছে, এইচ নিউ মাইনাস ফাইভ। স্যার এইচ নিউটা আমার খুব একটা ভালো লাগছে না, ওখানে তো ল্যামডা দিয়েছে, আপনি নিউ কেন লিখেছেন, চেঞ্জ করাই যাক, কি আছে, তাহলে হাফ এম বাইরে লিখে দিলাম, বি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ারটাকে তুমি বাইরে করো তো, বাকিগুলোকে ওইদিকে পাঠাবো, তাহলে কিউ এ স্কোয়ার আর স্কোয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, ইনটু কত আছে বি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা লেখা যায়, 1 বাই ল্যামডাটাকে আমি এইভাবে লিখছি, এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইভ যেমন আছে। এবার স্যার এই পুরোটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, বি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই পুরো কনস্ট্যান্টের মানটা, কত কনস্ট্যান্ট রয়েছে, কিউ এ স্কোয়ার আর স্কোয়ার বাই 2m, এটা নর্মাল আমাদের রইলো, ইন্টু কত রয়েছে 1 বাই ল্যামডা, দেখো পুরোটাই কনস্ট্যান্ট, এইচ এর মান জানি, সি এর মান জানি, কিউ এর মান জানি, আর এর মান জানি, এম এর মান জানি, কোন ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরেছে সেটা তো জানি, মাইনাস ফাইভ বাই এই টোটালটা যেটা আছে, কিউ এ স্কোয়ার আর স্কোয়ার বাই 2m, এটা তো কনস্ট্যান্ট। তাহলে স্যার এটা আবার দেখুন একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে কি, y ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, যেখানে সি হচ্ছে ছেদিশাংশ কনস্ট্যান্ট। তাহলে এর গ্রাফ কীরকম দেখতে হয় স্যার, মনে পড়ছে না এর গ্রাফ কীরকম দেখতে হয়, কীরকম দেখতে হয় এর গ্রাফ, ওকে কীরকম দেখতে হয় দেখো, y এর জায়গায় যদি বি স্কোয়ারের এটা বসাই আমি, আর x এর জায়গায় কত বসাবো, 1 বাই ল্যামডা, এবং মাইনাস সি একটা ছেদে, অর্থাৎ মাইনাস এই জায়গাটাতে একটা কাটবে, তাহলে গ্রাফটা নিশ্চয়ই এইভাবে একটা, আহা
এরকম একটা আসবে। এবার নিচের দিকটা কাটছে বলে এটা কেটেও যাবে, এরকম তুমি চাইলে পুরোটা বাড়িয়ে দিতে পারো। তাহলে কোন গ্রাফটা হবে আমাদের, কোনটা অ্যান্সার হবে স্যার, কোনটা বি স্কোয়ারের সাথে, এটা আছে না 1/λ সাথে বি স্কোয়ার। দেখো বোঝা গেছে, যদি না বোঝা যায় তাও কমেন্টে জানাবে, যদি বোঝা যায়, যদি ভালো লাগে, এটা খুব সুন্দর কোশ্চেন ছিল, যদি ভালো লাগে তাও তোমরা জানাবে যে হ্যাঁ স্যার বেশ ভালো কোশ্চেন ছিল। এটা তো আমার খুব ভালো লেগেছে কোশ্চেনটা দেখে, খুব সুন্দর কোশ্চেন ছিল এটা। পরে কোশ্চেনটাতে আসা যাক, একটু ঝটাপট করা যাক স্যার, তারপরেরটাতে একটুখানি দেখা যাক তাড়াতাড়ি। এটা কি বলেছে স্যার একটুখানি দেখা যাক। হোয়েন লাইট অফ ফ্রিকোয়েন্সি ভি ওয়ান কেন দিচ্ছে আমি বুঝি না, এটা নিউ ওয়ান দেওয়া উচিত ছিল, তাহলে দেখতে সুন্দর লাগতো। ভি1 ইজ ইনসিডেন্ট অন এ মেটাল উইথ ওয়ার্ক ফাংশন ডাব্লিউ, যেখানে হচ্ছে কি বলেছে এইচ নিউ, যেটা পড়ছে সেটা ওয়ার্ক ফাংশনের সাথে বেশি, তার মানে একটা গতিশক্তি থাকবে, বুঝে যাচ্ছি। দেন দ্য ফটো কারেন্ট ফলস টু জিরো অ্যাট স্টপিং পোটেনশিয়াল ভি1, ঠিক আছে। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইজ ইনক্রিজ টু ভি2, দেন স্টপিং পোটেনশিয়াল চেঞ্জেস টু ক্যাপিটাল ভি2, দেয়ারফর দ্য চেঞ্জ অফ ইলেকট্রন, দ্য চার্জ অফ ইলেকট্রন ইজ গিভেন বাই। কি বলেছে ভালো করে পড়ো। প্রথমে যদি ভি1 আমাদের একটা আলো পড়ে, মানে প্রথম যেটা পড়ছে সেটা ধরো ভি1 এতে পড়ছে, স্মল ভি1, আচ্ছা ভি নয়, আমি এটা নিউ দিয়ে করাচ্ছি, তোমরা এটা ভি ভেবে নেবে ছোটো হাতের। নিউ ওয়ান যদি পড়ে আমাদের, তাহলে আমি দেখতে পাচ্ছি এইচ নিউ ওয়ান ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন কি বলেছে আমাদের W1 প্রথমের ক্ষেত্রে, তাই তো। কোথায় গেল কোথায় যেন বলেছিল, মেটাল উইথ ওয়ার্ক ফাংশন W প্লাস প্রথম ক্ষেত্রে ধরো আমাদের কি হচ্ছে, আমাদেরকে বের কি করতে বলেছে, চার্জ বের করতে বলেছে, তাই তো। দেন দ্য ফটো কারেন্ট ফলস টু জিরো অ্যাট স্টপিং পোটেনশিয়াল ভি1, স্টপিং পোটেনশিয়ালটা আমাদেরকে বলে দিয়েছে ভি1, দেখো এই ইকুয়েশনটাই ছিল, এখানে ডাব্লু বলে দিয়েছে, বলে নাহলে ফাই ধরতাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে, এইচ নিউ টু, দেখো বলেছে যে নিউ টুর যদি পড়ে তাহলে পোটেনশিয়ালটা ভি2তে চেঞ্জ হয়ে যায়, ইকুয়াল টু ডাব্লু প্লাস ই ভি2, এটা ওয়ান ইকুয়েশন, এটা টু ইকুয়েশন। এখান থেকে আমাকে এর মানটা বের করতে বলেছে। স্যার খুব ভালোভাবে আমি বিয়োগ করে বের করে দিতে পারবো, কিন্তু বিয়োগ করলে একটা সমস্যা আছে, আমাদের ডাব্লুটা আসবে না, সব জায়গাতে ডাব্লুটা কেটে যাবে। তাহলে আমরা আর একটা জিনিস করতে পারি, ডাব্লুটাকে নিয়েই আমি ইকুয়েশনটা বার করবো, 1/2 করে দিই। স্যার 1/2 করলে আসবে, দেখা যাক স্যার কত হয়। 1/2 যদি করি কত হবে, নিউ ওয়ান বাই নিউ টু ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ইভি1 বাই ডাব্লিউ প্লাস ইভি2, কোনাকুনি গুণ করো, কত হবে, কোনাকুনি যদি গুণ করি, এটা দেখা যাচ্ছে ঠিকভাবে, ঠিক আছে দেখা যাচ্ছে। তাহলে নিউ ওয়ান ডাব্লিউ প্লাস ই নিউ ওয়ান ভি2 ইকুয়াল টু নিউ টু ডাব্লিউ প্লাস ই নিউ টু ভি1 হলো। এবার আমাকে ই এর ভ্যালুটা বের করতে বলেছে, ইলেকট্রনের চার্জ বের করতে বলেছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে আবার লিখতে হবে এখানে নতুন একটা পেজে। ইকুয়েশনটা কত ছিল, নিউ ওয়ান ডাব্লু প্লাস ই নিউ ওয়ান ডাব্লু প্লাস ই ভি1 ডাব্লু ওয়ান ই নিউ ওয়ান ভি2, ই নিউ ওয়ান ভি2, দাঁড়াও এখানটা একটু এগিয়ে গেল, নিউ ওয়ান ভি2 ইকুয়াল টু নিউ টু ডাব্লু প্লাস ই নিউ টু ভি1, দেখো কত আছে, নিউ টু ডাব্লু প্লাস ই নিউ টু ভি1, ই নিউ টু ভি1 প্লাস নিউ টু ডাব্লিউ। এখান থেকে আমাকে ইয়ের ভ্যালুটা বের করতে হবে, এটা এদিকে নিয়ে এসো, ইটাকে কমন নিলাম, কত আসবে, নিউ ওয়ান ভি2 মাইনাস নিউ টু ভি1 ইকুয়াল টু ডাব্লু কমন নিলে এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, কত আসবে আমাদের, নিউ টু মাইনাস নিউ ওয়ান, তাহলে আমাদের ইয়ের ভ্যালুটা কত বেরিয়ে যাবে আমাদের, ডাব্লু নিউ টু মাইনাস নিউ ওয়ান বাই কত রইলো আমাদের কাছে রয়েছে নিউ ওয়ান ভি2 মাইনাস ভি2 নিউ টু ভি1, নিউ এর জায়গায় তুমি ছোটো হাতের ভি বসিয়ে দাও, তাহলেই তোমাদের হয়ে গেল। আমাদের কোথায় গেল কোনটা, নিউ টু ভি1 মাইনাস, এই তো এইটা দেখে নাও, মিলিয়ে নাও, ডাব্লু ভি2 মাইনাস ভি1, ডাব্লু ভি2 মাইনাস ভি1, এটা নিউ টু মাইনাস নিউ ওয়ান ইন্টু হচ্ছে ভি1 ভি2 ছোটো হাতের ভি1 ভি2 মাইনাস ভি2 ভি1 ভি2 নিউ ওয়ান ভি2 মাইনাস নিউ টু ভি1, ব্যাস ঠিক আছে। একই জিনিস ওরা শুধু একটুখানি দিয়ে দিয়েছে, নিউ এর জায়গায় ভি দিয়ে দিয়েছে, কি আছে, অসুবিধা কিছু নেই। পরের জায়গাটাতে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ ঘুমিয়ে কেউ দেখবি না, ঠিক আছে, যে শুয়ে বিছানাতে একবারে পুরো স্যার শুয়েই পড়লাম,
ফোনটাকে সামনে রেখে স্যার দেখছি, এইরকমভাবে পড়াশোনা করিস না বাবা, একটুখানি সিরিয়াসভাবে পড়াশোনা কর, তাহলে তোদেরই ভালো, আমাদের ভালো, সবার ভালো, তাই না? তোরা যদি একটু ভালো করে পড়াশোনা করিস, এর থেকে বেশি টিচারের তো আর কিছু চায় না, যে একটা যারা পড়ছে আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে বা যেখান থেকেই পড়ুক, ছেলেদের ভালো কেটাই তো টিচাররা চায়, আর কি চাই। ইউভি লাইট অফ 4.13 ইলেকট্রন ভোল্ট ইজ ইনসিডেন্ট অন এ ফটোসেন্সিটিভ মেটাল। একটা মেটাল রয়েছে আমার কাছে, ফটোসেন্সিটিভ মেটাল মিনস এটা থেকে ইলেকট্রন বেরোবে, সেখানে কত পড়েছে রেডিয়েশনটা? 4.13 ইলেকট্রন ভোল্ট। এবার কি বলেছে, যার ওয়ার্ক ফাংশন, ফায়ার ভ্যালুটা দেখ বলে দিয়েছে আমাকে, ওয়ার্ক ফাংশনটা কত বলেছে? 3.13 ইলেকট্রন ভোল্টের মতো। দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে? স্যার আমি আইনস্টাইন ইকুয়েশনটা প্রথমেই বলে দিতে পারি যে স্যার যেটা পড়েছে, যে শক্তিটা পড়েছে এইচ নিউ ইকুয়াল টু ফাই নট বা আমাদের ওয়ার্ক ফাংশন প্লাস হাফ এম ভি স্কোয়ার বা এটা কাইনেটিক এনার্জি। তাহলে স্যার কাইনেটিক এনার্জিটা ইকুয়াল টু কত লিখতে পারি? যে রেডিয়েশনটা আমার পড়েছে, কত পড়েছে? 4.13 মাইনাস ফাই কত হচ্ছে? যতটা ওয়ার্ক ফাংশন 3.13, তাহলে স্যার কি 1 ইলেকট্রন ভোল্ট হবে? স্যার এত সোজা দিয়েছে, আমি যখন দেখেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু দিয়েছে এটাই, জেএমএন 2024-এ এটাই দিয়েছে। তাহলে তোমাকে এই ইকুয়েশনটা জানতেই হতো, তবে তুমি করতে পারতে, এত সোজা ইকুয়েশন, তাই না? এবার এই ব্যক্তিটা কি বললেন যে সবই তো তোমাদের ব্যাপার বুঝলাম আইনস্টাইন, তুমি বলছো যে আলো নিজের যখন ইচ্ছা যাবে নিজে তখন ওয়েভ হিসেবে আচরণ করবে, নিজের যখন ইচ্ছা যাবে সে পার্টিকেল হিসেবে আচরণ করবে। পার্টিকেল মানে বুঝতে পারছো, যার ভর আছে, আলোর ভর আছে, মানে এর আগের থিওরি অনুযায়ী আলোর ভর আছে, ভর দিয়ে ইলেকট্রনকে ঠেলে বার করে দিচ্ছে। তাহলে স্যার না, তাহলে আইনস্টাইন, আমি তো এটাও বলতে পারি যে যে সমস্ত বস্তু যাদের ভর আছে তারাও তরঙ্গ হিসেবে আচরণ করবে। যদি একটা আলো ভর হিসাবে আচরণ করতে পারে বা একটা পার্টিকেল হিসাবে আচরণ করতে পারে, তাহলে একটা পার্টিকেলও তো তরঙ্গ হিসাবে আচরণ করতে পারে। তাহলে স্যার আপনি যে দেখছেন ভিডিওতে আমাকে বা আমি, তাহলে আমিও তরঙ্গ, আপনিও তরঙ্গ? এ বললো যে হ্যাঁ, সবার তরঙ্গ ধর্ম থাকে এবং এই ধরনের তরঙ্গগুলোকে আমরা একটা নাম দিই, সেই নামটা হচ্ছে ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ, বস্তু তরঙ্গ, এটার বাংলা নাম হচ্ছে বস্তু তরঙ্গ। স্যার কীরকম হয় জিনিসটা একটুখানি বলুন তো। ডি ব্রগলি প্রথমে একটা হাইপোথেসিস দিয়েছিল, হাইপোথেসিস মিনস যেটা তখন ভেরিফাই হয়নি, বাট পরে এটাকে ভেরিফাই করা গেছে, ঠিক আছে? এটা ডেভিসন জার্মানের পরীক্ষা দিয়ে এটাকে ভেরিফাই করা গেছে পরে, যে কি হয় না হয়, কিভাবে হয়, সমস্ত কিছু। সে কি বলল? সে বলল যদি একটা বস্তু, তুমি ধরো ভি বেগের সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার ভরবেগটা তাহলে কত হবে? তোমার ভরবেগ হবে ভর ইন্টু বেগ। ও বলল যে তাহলে তোমার সাথে একটা বস্তু তরঙ্গ জুড়িয়ে থাকবে, যে বস্তু তরঙ্গটার মান কত হবে? এইচ বাই এম ভি এর সাথে সমান। হ্যাঁ, ও বললো যে হ্যাঁ ঠিক এটাই হবে, ও বললো এটাই হবে, আর অন্য কিছু হবে না। তাহলে তুমি ভাবো যে তোমাদের নিজস্ব একটা তরঙ্গ বর্তমান, তুমি যদি খুব বেশি বেগ নিয়ে যাও, স্যার তাহলে আমাদের দেখা যায় না কেন? তরঙ্গটা আমাদের চারপাশে দেখা যায় না কেন? এই কারণে দেখা যায় না, কারণ আমাদের বেগ খুব কম, এই কারণেই দেখা যায় না। বেগটা যদি খুব বেশি বেগ হতো, প্রায় আলোর বেগের কাছাকাছি বেগ হতো, তখন দেখা যেত যে আমাদের বস্তুর একটা তরঙ্গ তৈরি হয়েছে। সেই তরঙ্গটা এমন না যে বেরিয়ে চলেই যাচ্ছে, অর্থাৎ তোমার শরীরটা যেন আলো ভেসেই চলে যাচ্ছে, এরকম নয়। বস্তুর সাথে তরঙ্গগুলো হয় বস্তুর সাথে জড়িত তরঙ্গ, অর্থাৎ তুমি ভাবো আমার শরীরটা একটা মেঘের মতোই ঘরটার মধ্যে ছড়িয়ে রয়েছে, এই যে তরঙ্গটা তার চারপাশে সৃষ্টি হচ্ছে এটাকে বলে বস্তু তরঙ্গ। সেই বস্তু তরঙ্গের ইকুয়েশন আমাদের শ্রোডিঙ্গার দিয়ে গেছে, বাট তোমাদের সেটা নেই। শ্রোডিঙ্গারের ইকুয়েশন আমাদের কলেজে বা পরবর্তীকালে এগুলো ছিল কোয়ান্টাম মেকানিক্সে, এগুলো তোমাদের নেই। কিন্তু এই ধরনের তরঙ্গগুলোকে আমরা কি বলি? বস্তু তরঙ্গ। যখন এটা বলে ফেললো তখন তো এর আরও অনেক কিছু আমাদের রয়েছে প্রিকশন, সেগুলো কীরকম? স্যার যদি একটা বস্তুর ভর থাকে তাহলে তার একটা গতিশক্তিও থাকবে, সেটাকে আমি স্যার ধরলাম ইকে, হাফ এম ভি স্কোয়ার। স্যার এখান থেকে আমি যদি এম দুটো দিয়ে গুণ করে দিই, তাহলে স্যার হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু ইকে করতে পারি, বা স্যার এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু 2m ইকে করতে পারি, বা স্যার এম ভি অর্থাৎ আমাদের ভরবেগটা দেখুন √2m নয়, সেটা তো করাই যেতে পারে। এম ভি ইকুয়াল টু রুট ওভার হয়ে গেল পুরোটা। এখান থেকে স্যার ল্যামডার ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি এইচ বাই √ 2m ই কাইনেটিক এনার্জি। ইয়েস, এটাই আমাদের হবে বস্তু তরঙ্গ। এবং বস্তু তরঙ্গের মান মিটারে, অ্যাংস্ট্রমে, যাতে খুশি তুমি করতে পারো, তোমার ইচ্ছা, কেউ তোমাকে জোর করবে না। এই হয়ে গেল আমাদের জিনিস। এবার একটা বিশেষ ক্ষেত্রে একটা ইলেকট্রনের জন্য, ফর অ্যান ইলেকট্রন, এগুলো তোমাদের কিন্তু
মেবি ইলেকট্রন দিয়ে ম্যাক্সিমাম টাইম আসবে। ফর অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে জিনিসটা? স্যার ইলেকট্রনের ক্ষেত্রে একই তো হবে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই কাইনেটিক এনার্জি। আবার স্যার ইলেকট্রন যদি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায় তাহলে তার শক্তিটা স্যার ই ভি এর সাথেও তো সমান। ভি পোটেনশিয়ালের মধ্যে যাচ্ছিল, দেখলাম যে ঠিক আছে স্যার ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে কিছু একটা ইলেকট্রন, দুদিকের পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নাও ভি, তাহলে তার মধ্যে যে শক্তিটা আছে সেটা তো ই ভির সাথে সমান, বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই ভি। ঠিক কিনা? হ্যাঁ স্যার এটা ঠিক। তাহলে ল্যামডা ইকুয়াল টু স্যার সবার মান জানি, এইচ এর ভ্যালু জানি, স্যার 2 এর ভ্যালু জানি, স্যার এম এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি। স্যার কত ভ্যালুটা বসিয়ে দিন না, 10⁻³ জানি স্যার, রুট ওভার 2 ইন্টু এম এর ভ্যালু কত, ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻³ কেজি ইন্টু স্যার ইলেকট্রনের আধান কত 1.6 10⁻19 ইন্টু ভি। সব কটা ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি স্যার আমার এরকম আসবে 12.27 বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম। স্যার এই সূত্রটাকে মনে রাখলেই হবে। এটা কিসের সূত্র? একটা ইলেকট্রনের ক্ষেত্রে, একটা ইলেকট্রনের যদি ভি ভোল্টেজের ডিফারেন্সের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, তার শক্তি, তার তরঙ্গ কথা এটা হয়, তার সাথে জড়িত বস্তু তরঙ্গ এত হয়। এবার তোমরা বলবে যে স্যার ইলেকট্রন তো একটা ডট ছিল না, একটা ডট হিসাবে দেখতাম, আদতে নয়। আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করলে আমরা দেখব যে যত আমি ইলেকট্রনটাকে দেখতে যাবো তার চারপাশে মানে একটা এরিয়া জুড়ে সে যেন ছড়িয়ে গেছে, তাকে আর বিন্দু হিসাবে দেখবো না। তুমি ভাবছো যে তুমি পরমাণুর ভিতরে ঢুকে পড়বে, দিয়ে তুমি ইলেকট্রনটাকে দেখতে পাবে চুপচাপ বসে আছে, এরকম নয়। তুমি যত কাছে যেতে যাবে ইলেকট্রনটা ততই চারদিকে বিস্তৃত হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গটা তার চারদিকে ছড়িয়ে যাবে, তাকে পয়েন্টে কোনো একটা খুঁজে পাবো না আমি, তার তরঙ্গ যেন তার দিকে ছড়িয়ে গেছে, ওই যে কোনো জায়গার ও একটা জায়গার মধ্যে থাকতে পারে। তখন আমরা তার প্রবাবিলিটি নিয়ে কাজ করব ম্যাক্স বর্নের থিওরি অনুসারে, যে এই জায়গাটাতে থাকার পসিবিলিটি কতটা, ওই জায়গাটা থাকার পসিবিলিটি কতটা। ঠিক আছে, এই সমস্ত জিনিস এগুলো হচ্ছে আমাদেরকে ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ। এখান থেকে বেশ কিছু মার্কা মারা কোয়েশ্চেন আছে। মার্কা মারা মানে বোঝো তো, যে কোয়েশ্চেন্সগুলো মেবি এই পরীক্ষায়, ওই পরীক্ষায়, এইচএস পরীক্ষায় হেন তেন করে আসতে পারে, এবং ডাব্লিউবিজিতেও আসতে পারে। এই ধরনের কিছু মার্কা মারা কোয়েশ্চেন্সগুলোকে আমরা দেখে নেব। কি বলেছে দেখো কোয়েশ্চেনটাতে, এ প্রোটন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ আলফা পার্টিকেল হ্যাভ দ্য সেম এনার্জিজ। অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল যতটা, কাইনেটিক এনার্জি অফ প্রোটন যতটা, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ততটাই, এক সব। তাহলে আমাকে বলেছে তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থগুলো কী হবে। আমরা জানি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হয়, এইচ বাই রুট ওভার 2m ইন্টু ই, এর জায়গায় কেউ লিখতে পারে যে কাইনেটিক এনার্জির সাথে সমান। ঠিক আছে, কাইনেটিক এনার্জি কে ই, কাইনেটিক এনার্জি ই ছিল ওটা। তোমরা বলবে যে স্যার কী করছেন, যে কোনো একটা লিখুন না, তাই করি তোমাদের কথা অনুসারে এটাকে ই লিখে দিই। দেখো সবার ক্ষেত্রে ই সমান, তাহলে এটা তো ধ্রুবক সবার ক্ষেত্রে, তাহলে ল্যামডাটা কার সাথে ভ্যারি করবে, শুধু 1/√m এর সাথে ভ্যারি করবে না, কারণ দুইও কনস্ট্যান্ট, এই ইটাও কনস্ট্যান্ট। কেন এটা কনস্ট্যান্ট? কারণ প্রত্যেকের ক্ষেত্রে সমান। তাহলে ল্যামডা কি করে ভ্যারি করবে, √m এর সাথে ভ্যারি করবে। অর্থাৎ কি বুঝছি, যার ভর বেশি তার তরঙ্গ কম। কি বুঝতে পারলাম এখান থেকে, ভর যার যত বেশি, যার যত ভর বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক কি না? ঠিক কি না? তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। কার ভর সব থেকে বেশি? তোমরা এটা অ্যাটমিক ফিজিক্স আশা করি পড়ে এসছো, যদি না পড়ো পরে জানবে। অ্যাটমিক ফিজিক্সে আমরা জানতে পারবো আলফা পার্টিকেলের ভর 4টে প্রোটনের ভরের সাথে সমান, মানে এত বেশি ভারী। আলফা পার্টিকেলটা ভর 4টে প্রোটনের ভরের সমান, অর্থাৎ আলফা পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে, ভর যার বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। তারপর প্রোটনের, তারপর হচ্ছে প্রোটনের, তারপর প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এবং সবার শেষে কি হবে, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। কেন করলাম স্যার? স্যার প্রোটনের ভর এর থেকে বেশি, প্রোটনের ভর আলফা পার্টিকেলের থেকে কম, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। কিন্তু ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের ভর কি প্রোটনের ভরের থেকে কম, তাই তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বোঝা গেল? এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, একটুখানি আমাদেরকে হালকা ফুলকা একটু মাথাটাকে খাটাতে হবে, এদিক ওদিক একটু করতে হবে, দিয়ে দেখতে হবে জিনিসগুলো। এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এবং এরকম কোশ্চেন প্রায় এসেই থাকে। তারপরে কোশ্চেনটাও দেখো সেম ধরনের কোশ্চেন এসেছে। কি বলেছে, এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন হ্যাভ দ্য সেম ডি ব্রগলি ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে ল্যামডাগুলোকে এবার বলে দিয়েছে সমান। ল্যামডা আলফা না, প্রোটন আর ইলেকট্রন, প্রোটন যতটা ল্যামডা ইলেকট্রনও ততটাই, এবং কেপি অ্যান্ড কেই উইথ দ্য কাইনেটিক এনার্জিস অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন রেসপেক্টিভলি।
দেন চুজ দ্য কারেক্ট রিলেশন। তাহলে আমি দেখে নিচ্ছি ল্যামডা পি ইকুয়াল টু H/√2m প্রোটন কাইনেটিক এনার্জি অফ প্রোটন, আবার ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু H/√2m অফ ইলেকট্রন কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। তোমরা চাইলে আগের মতোও করতে পারো, ভ্যারি করে করতে পারো, বাট আমি 1/2 করে দিচ্ছি। স্যার 1/2 করলে কি হচ্ছে, কেটে যাচ্ছে, কারণ ল্যামডা পি ইকুয়াল টু ল্যামডা ই, কেটে কেটে যাচ্ছে। এবং আমাদের কাছে কত পড়ে থাকবে, 2m, 2টাও কেটে যাবে, সবই কেটে যাবে। তোমরা এটাকে দুটোকে ভাগ করে দেখবে, সব তো কেটে যাচ্ছে উপর নিচে। দিয়ে ME KE ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে, MP কাইনেটিক এনার্জি পি। আমাকে কি জানতে চেয়েছে, কেপি আর কে এর মধ্যে সম্পর্ক, তাহলে KE বাই কেপি, খেপি না কেপি, ইকুয়াল টু MP বাই ME। অর্থাৎ ভর কার, প্রোটনের ভর বা ইলেকট্রনের ভর, এটা সবসময় তো বেশি, প্রোটনের ভর তো বেশি ইলেকট্রনের থেকে, তাহলে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন উইল বি গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি অফ প্রোটন। ব্যাস, অপশন সি কারেক্ট। তাহলে ভাবো এইটুকুর মধ্যে তোমরা জেইই মেন্সের একটা করে কোয়েশ্চেন কারেক্ট করে ফেললে, একটুখানি শুধু ক্যালকুলেশনের মাধ্যমে। এটাও দেখো একই টাইপের কোয়েশ্চেন্স, এটাও বোধহয় এটা জেইই মেন্সেরই একটা কোয়েশ্চেন্স বোধহয়, এটাও জেইই মেন্সেরই একটা কোয়েশ্চেন্স ছিল। হ্যাঁ, আর তোমাদের থিওরিটা আমি পড়িয়ে দিচ্ছি। সায়ন্তন স্যার তোমাদের এই চ্যাপ্টারের উপর থেকে কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন PYQ বা ভালো ভালো কিছু কোশ্চেন উনি তুলে দেবেন। তো তোমরা কিন্তু ভিডিওটা, লাইভ ভিডিওটা অবশ্যই দেখো সায়ন্তন স্যারের। আমি তোমাদেরকে ওয়ান শট বা এই টাইপের ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, যাতে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কিছু নলেজ তোমাদের পাওয়া যায়। এবং সায়ন্তন স্যার তোমাদের খুব ভালোভাবে PYQগুলো করাচ্ছেন স্যারের ভিডিওতে। তো স্যারের ভিডিওটা অবভিয়াসলি তোমরা অ্যাটেন্ড করো, কিন্তু কেউ কিন্তু কামাই করো না। এবার দেখো আমাকে কি বলেছে, ভর অফ প্রোটন ইকুয়াল টু 1836 গুণ ভর অফ ইলেকট্রনের সাথে, এটা আমরা জানি। এবার আমাকে বলেছে ল্যামডা অফ ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন। স্যার ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু কত, H/√2m ইলেকট্রন কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। কাইনেটিক এনার্জি কি সেম বলেছে, আর মুভিং উইথ দ্য সেম স্পিড বলে দিয়েছে, তাহলে কাইনেটিক এনার্জির আমার দরকার নেই, কাইনেটিক এনার্জির দরকার নেই, স্পিড বলে দিয়েছে। তাহলে কি করবো, ল্যামডা ইকুয়াল টু H/mv। আবার কি স্যার, এত সহজে বলে দিয়েছে যখন, আমরা কি করব। আর ল্যামডা প্রোটন ইকুয়াল টু কত, H/mv। ব্যাস। এবার ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন ইকুয়াল টু স্পিড তো সেম বলে দিয়েছে আমাকে, VE ইকুয়াল টু VP বলে দিয়েছে। তাহলে এবার H কেটে যাবে, আমাদের কাছে কত পড়ে থাকবে, MP বাই ME। স্যার কত, MP ইকুয়াল টু 1836 বা ইন্টু ME, ME কেটে যাবে, ব্যাস 1836 বেরোবে, 1836 সাল, ঠিক কিনা, 1836 সাল বেরোবে, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার স্যার এখানটাতে কি বলেছে, বাহ, এখানেও একটা সুন্দর কোয়েশ্চেন তুলে দিয়েছে, এখানে কি কোয়েশ্চেন তুলেছে স্যার, এত লাফাচ্ছেন। দেখো, ফর দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস ইজ প্লটেড এগেনস্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ফোটনস অ্যাজ শো ইন দ্য ফিগার। দ্য স্লোপ অফ দ্য গ্রাফ গিভস, এই গ্রাফের স্লোপটা কি দেবে, এই স্লোপ দিয়ে কোয়েশ্চেন আমি আগেও করিয়েছিলাম না, আমাদের নিউয়ের সাথে ইকের আমাকে গ্রাফ বলে দিয়েছে। আমরা জানি স্যার এইচ নিউয়ের সাথে বলেছে, ঠিক আছে, ইকুয়াল টু ফাই মাইন্স আমাদের ওয়ার্ক ফাংশন, প্লাস হচ্ছে আমাদের হাফ ইউজ করবো, এর জায়গায় কাইনেটিক এনার্জি বসাবো। এবার আমাকে কার সাথে, নিউয়ের সাথে বার করতে বলেছে, তাই তো, ইকেটাকে তাহলে বাঁ দিকে নিয়ে আসতে হবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর বলেছে, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই। এই তো হয়ে গেল স্যার, এতটুকু, এতটুকুই ছিল। ওয়াইয়ের জায়গায় ইকে, এমটা হচ্ছে তোমার ধ্রুবক, এক্সের জায়গায় নিউ বসিয়ে দিলে আমাদের স্লোপটা কত বেরিয়েছে স্যার, এইচ। তাহলে স্লোপটা কার সাথে সমান হবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে সমান হবে। এটা একটা সরলরেখার ইকুয়েশন, বোঝা গেল? তো এই হলো তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স, এবং যতটুকু আমাদের দরকার ছিল জেইই মেন্স এবং WBJEর জন্য তোমাদের মোটামুটি সেটাকে প্রোভাইড করা হলো থিওরিটিক্যালি। তার সাথে WBJEর যে কটা তোমাদের PYQ ছিল সব কটা করে দেওয়া হয়েছে। জেইই মেন্সের কিছু PYQ যেগুলো আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, তোমাদের জানা দরকার, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের তোমার ডি ব্রগলি থিওরি থেকে অঙ্কগুলো থেকে শুরু করে যেগুলো আমার দরকার মনে হচ্ছে সেগুলোকে তুলে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করে দিও অবশ্যই, এবং কাইন্ডলি একটুখানি সবার মধ্যে শেয়ার করে দিও।
শেয়ারিং ইজ কেয়ারিং অবশ্যই। এবং সায়ন্তন স্যারের লাইভ ক্লাস আসবে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। এবং এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো, এসএসসি বাংলা কম্পিটিটিভের সাথে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।